আচ্ছা, আমি আবার বলছি, এই চ্যাপ্টার গুলো, এই চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। চাইল্ড ডেভেলপমেন্টে ডিটেলসে পড়াতে হবে। আর ডিটেলসে পড়ালে আমি 1.5-2 ঘন্টা পড়াবো, যে বিরাট 2 পাতা 4 পাতা 10 পাতা পড়া হয়ে যাবে, মানে তোমার সিলেবাসের খতম হয়ে যাবে, সেটা নয়। তোমরা যদি শিখতে চাও তাহলে কিন্তু একটু সময় নিয়ে পড়তে হবে। আবারও তোমাদের কাছে আমি বলছি, তোমরা কি একটু ডিটেলসেই পড়তে চাও? মাঝে মাঝে আমি রেসপন্সটা নিচ্ছি, কারণ ডিটেলসে পড়তে কোনো অসুবিধা আছে কি? একটু রেসপন্স করো তো। না স্যার। ডিটেলসে না পড়লে কিন্তু শিখতে পারবে না, জটিলতাটা থেকেই যাবে। তোমরা যদি এক্সপেক্ট করো যে শিখবো প্লাস তাড়াতাড়ি যাব, হবে না কিন্তু। আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা নন স্টপ বকবো তোমার শেখার জন্য, সাবজেক্টকে সহজ করার জন্য। কিন্তু তুমি যদি এক্সপেক্ট করো যে একদিনে আমার কগনিটিভ ডেভেলপমেন্ট শেষ হয়ে যাবে, জীবনও হওয়ার নয়। ঠিক আছে? কারণ এর গভীরে ঢুকলে তুমি বুঝতে পারবে। একটা থটকে তোমার কাছে ক্লিয়ার রিপ্রেজেন্টেশনের জন্য বেশ সময় লাগার কথা। তো তোমাদের যাতে সেই স্পষ্ট ধারণা তৈরি হয়, তার জন্য কিন্তু আমি সময় দিচ্ছি। তোমাদের সময় যথেষ্ট আছে, শেখার সুযোগটা রয়েছে যখন, আমার মনে হয় শেখার সুযোগটা কাজে লাগাও, ভবিষ্যতে ভোগান্তি কম। তোমরা কি একমত, না কি চাইছো বলো? রেসপন্স করে, কিরকম চাইছো? রেসপন্স করো। শিখতে গেলে কিন্তু একটু টাইম লাগবে। আমি সেই 1.5 ঘন্টা 1.25 ঘন্টায় পড়াবো, নন স্টপ বকবো, এমন নয় যে সময় নষ্ট হবে। সময় নষ্ট তো হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু এই কনসেপ্ট গুলোকে স্বচ্ছ করতে গেলে সময় দিতে হবে। একাধিক এক্সাম্পল যেরকমটা তুলে ধরতে হয়, ধরছি আমি। সেই একটা জিনিসের উপর যখন 5টা এক্সাম্পল দেবো, এটা টাইম কনজিউমিং হবে, কিন্তু ব্যাপারটা তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে, থটটা স্পষ্ট হবে। সেটার জন্য কিন্তু শেখার আগ্রহ দরকার, এটা আমি বলতে চাইছি। মানে অনেক ক্ষেত্রে ছাত্রদের মধ্যে শেখার আগ্রহের অভাব, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। চাকরি পাওয়ার ক্ষেত্রে সেটা অন্তরাও অনেকটা। তোমার যদি প্রপার কনসেপ্ট বিল্ডিং হয় তাহলে কিন্তু কাজ সহজ। ঠিক আছে, চলো শুরু করছি। কি পড়িয়েছিলাম আমরা? আমি পড়িয়েছিলাম কগনিটিভ ডেভেলপমেন্টে 2টো ক্লাস হয়েছিল, তাই তো? পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, 2টো ক্লাস হয়েছিল, হ্যাঁ তাই তো? স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। যারা হ্যাঁ স্যার। পড়োনি, প্রথম 2টো ক্লাস পড়তে হবে, এটা মাথায় রাখবে। এই যারা লাইভ ক্লাস বাদ দিচ্ছে, রেকর্ডিং জমা হবে, তারা এই ভ্যালুয়েবল ক্লাসগুলো পাবে না। ঠিক আছে? এই মূল্যবান ক্লাসগুলো তাদের জমা হবে এবং তারা শেখা থেকে বঞ্চিত হবে, আমি জোর দিয়ে বলছি। চলো, প্রথম ক্লাসে তোমরা কগনিটিভ ডেভেলপমেন্ট, স্কিমা, স্কিমা সম্প্রসারণে বিভিন্ন প্রক্রিয়া, অভিযোজন, সংগঠন পড়েছিলে। ঠিক আছে? আগের দিন আমরা সেই সংগঠনটা পড়িয়েছি, অর্গানাইজেশন পড়িয়েছি। তারপর আমরা চলে এসেছি কোথায় বলো তো? তারপর কোথায় এসেছিলাম? রেসপন্স করো। ইহা যে প্রজ্ঞামূলক বিকাশের যে স্তরগুলো। ইয়েস। তারপর আমরা চলে এসেছিলাম প্রজ্ঞামূলক বিকাশের যে স্তর, স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। প্রজ্ঞামূলক বিকাশের যে স্তর, পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর, স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। কটা স্টেজের কথা বলেছিলাম? এই প্রজ্ঞামূলক চারটি। বিকাশ, এই যে চারটি। কগনিটিভ ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, আজকে যে কগনিশন তোমার তৈরি হয়েছে, যে প্রজ্ঞা বা জ্ঞান তোমার তৈরি হয়েছে, সেটা তো একদিনে তৈরি হয় না। জন্মের সময় এই জ্ঞান তোমার ছিল না। ধীরে ধীরে কয়েকটি পর্যায়ে আমরা যদি ভাগ করি, অ্যাকচুয়ালি এগুলো তো ওইভাবে পর্যায় হয় না। আমরা মোটামুটি তাদেরকে একটা বোঝার জন্য পর্যায় করেছি, বা পিয়াজে বা যেই যেই করেন না কেন করেছেন। এগুলো তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, ধীরে ধীরে আমাদের ডেভেলপ হয়। 0 থেকে 2, 2 থেকে 7, 7 থেকে 11, এইভাবে এগুলোকে ভাবা কঠিন। ঠিক আছে? কিন্তু আমরা ভাবছি আমাদের বোঝার সুবিধার্থে, শেখার সুবিধার্থে, ব্যাপারগুলোকে ভালোভাবে রিয়েলাইজ করার জন্য শিক্ষার সঙ্গে এটাকে মার্জিং আমাদের সহজ হবে, শিক্ষা ব্যবস্থার সঙ্গে। তো যাই হোক, তো একটা মানুষের প্রজ্ঞার যে বিকাশ, জ্ঞানের যে বিকাশ, সেটা তো একদিনে হয়ে যায় না। তোমার 2 বছরে যে জ্ঞান ছিল, 3 বছরে, 5 বছরে, 7 বছরে, 11 বছরে, 23 বছরে, 30 বছরে এক প্রজ্ঞা নেই। ঠিক আছে? প্রজ্ঞার ধীরে ধীরে বিকাশ হয়েছে। সেই বিকাশটাকে আমরা বিভিন্ন পর্যায়ে ভাগ করে তার পর্যালোচনা করেছি, যে কিভাবে কগনিশন ডেভেলপমেন্টটা হয়েছে। আমরা এই পিয়াজে সেটারই গভীরে গেছেন, যে ধরো 0 থেকে 2 আমাদের কি কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে, কিভাবে হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় তার গুরুত্ব কি।
আমরা এই টার্গেট নিয়ে কিন্তু শিখছি যে দুই দুই 0 থেকে 2 কি কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রজ্ঞামূলক বিকাশ, জ্ঞানের বিকাশ কি হয়েছে, কিভাবে হয়েছে, ধীরে ধীরে কিভাবে ধীরে ধীরে হয়েছে এবং তার গুরুত্ব বা তাৎপর্য কি, সেই বিকাশের জ্ঞান নিয়ে আমাদের লাভ কি, শিক্ষা ব্যবস্থায় তার গুরুত্ব কি। আচ্ছা, 2 থেকে 7 এখানেই বা কি কি জ্ঞানের বিকাশ হয়েছে, কিভাবে হয়েছে, তার তাৎপর্যটা কি, সেগুলো শিখেছি। তাহলে আমরা এই স্টেজগুলোতে কি শিখেছি, কিভাবে জ্ঞানের বিকাশ হচ্ছে, কি কি জ্ঞানের বিকাশ হচ্ছে, কোন কোন প্রজ্ঞার কোন কোন দিকগুলোর বিকাশ হচ্ছে, এইসব নিয়ে পড়াশোনা করেছি। আমরা প্রথম দিনে কি পড়েছি, 4টে স্টেজ। একটা হচ্ছে কি কি, রেসপন্স করো, কি কি 4টে স্টেজ? সেন্সারি মোটর, প্রি অপারেশনাল, তারপরে কংক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল। আমরা প্রজ্ঞামূলক বিকাশের যে 4টে স্তর, সেটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ 2 to 7 years, স্টেজ অফ কংক্রিট অপারেশন, আর স্টেজ অফ ফর্মাল অপারেশন। সংবেদন চালকমূলক স্তর, প্রথম স্তর আমরা আগের দিন পড়েছি। সেন্সারি মোটর স্টেজ প্রথম। পিয়াজের পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট হ্যাজ 4 stages। কগনিটিভ ডেভেলপমেন্টের 4টে পর্যায় আগের দিন পড়িয়েছি, লিখিয়েছি। এক, সেন্সারি মোটর স্টেজ, বাংলায় বলে সংবেদন চালকমূলক স্তর, এটা 0 থেকে 2 বছর, যেটা নিয়ে আগের দিন পড়াশোনা করেছি। এরপর কি আসবে, 2 নম্বর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, বাংলায় কি বলে, প্রাক সক্রিয়তা স্তর, এটার ডিউরেশন 2 to 7 years। 3 নম্বরে কি আসবে, স্টেজ অফ কংক্রিট অপারেশন, মানে কংক্রিট অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ, মূর্ত সক্রিয়তা স্তর, 7 থেকে 11 বছর। তারপর আসবে ফর্মাল অপারেশনাল স্টেজ, যৌক্তিক সক্রিয়তা স্তর, এটা 11 বছর এবং তার উপরে। ঠিক আছে, 11 বছর এবং তার উপরে। এই হচ্ছে 4টে স্তর নিয়ে আমাদের পড়াশোনা, গভীর পড়াশোনা। এই 4টে স্তরকে বুঝতে হবে তোমাকে গভীরে, এটা কিন্তু টাইম কনজিউমিং। এটা একদিনে পড়িয়ে দেওয়া মানে, সেই টিচারও ওর গভীরে যেতে চাইছেন না, আর স্টুডেন্টরা তো মানে যেতে পারবেই না। ঠিক আছে, আমি সেই চ্যালেঞ্জটাকে নিচ্ছি। আমি তাড়াতাড়ি পড়িয়ে বেরিয়ে যেতে চাইছি না, কারণ আমি গভীরে শেখাতে চাইছি। চলো, আমরা প্রথম দিনে পড়েছিলাম সেন্সারি মোটর স্টেজ। সেন্সারি মোটর স্টেজ, চলো 1 নম্বরটা পড়িয়েছিলাম, সেটা 1 মিনিটে মনে করিয়ে দেবো, 1-2 মিনিটে, দিয়ে 2 নম্বর স্টেজে যাব। না, 2 নম্বর স্টেজে যেতে পারবো না, কারণ আমি আর একটু গভীরে যাব, 1 নম্বর স্টেজের ভাগগুলো বলবো বলেছিলাম। সেন্সারি মোটর স্টেজ, এটা হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশের যে 4টে পর্যায়, আগের দিনে ক্লাস যারা করনি তার জন্য বারবার বলতে হচ্ছে। প্রজ্ঞামূলক বিকাশের যে 4টে পর্যায় অ্যাকর্ডিং টু পিয়াজে, তার প্রথম পর্যায় হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, যাকে বাংলায় বলে সংবেদন চালকমূলক স্তর, যেটা আগের দিন আমরা ডিটেলে পড়েছিলাম। ঠিক আছে, সে পড়া শেষ হয়নি, আজকে আবারও পড়বো, তারপরে দ্বিতীয় দ্বিতীয় স্তর পর্যন্ত আজকে শেষ করব। তার জন্য ধৈর্য রাখতে হবে, শেখার ইচ্ছা থাকলে। এটা হচ্ছে কত থেকে কত বছর, রেসপন্স করো, 0 to 2 years। 0 to 2 years। দেখো, দুটো কথা, একটা সেন্সারি, একটা মোটর। সেন্সারি মানে সেন্সেশন তৈরি করা, সেন্সারি, যেটা কে করে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় ইন্দ্রিয়। সেন্সেশন তৈরি করে কে, সেন্স অর্গ্যান। সেন্সেশন তৈরি করে, সংবেদন তৈরি করে কে, সংবেদন তৈরি করে আমাদের সেন্স অর্গান, পঞ্চ ইন্দ্রিয়। তাহলে এই যে 0 থেকে 2 বছরে, আমি খুব তাড়াতাড়ি এটা বলে দেবো, 0 থেকে 2 বছরে শিশুরা মূলত বহির জগতের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, বিভিন্ন বস্তু বা আমাদের পরিবেশের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। এই দুটো ওয়ার্ড কি ওয়ার্ড, এই স্টেজের এই দুটো ওয়ার্ডই কি ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডকে জানলেই এই যে স্টেজকে জানা হয়। পরিবেশের সঙ্গে বিভিন্ন বস্তু, চারপাশের ব্যক্তি যা কিছু আছে, বহির জগতের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, কি করে, এই এই দুটো প্রক্রিয়া, একটা সেন্সারি একটা মোটর, এই হচ্ছে প্রসেসে ইন্টারঅ্যাক্ট করে। সেন্সারি বিষয়টা কি, সেন্সারির সঙ্গে সেন্সেশন কথাটা জড়িয়ে আছে। কিভাবে তৈরি হয় সংবেদন, ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের কি তৈরি হয়, সংবেদন তৈরি হয়। 5টা ইন্দ্রিয়কে এনগেজ করে আমরা কি করি, আমাদের সেন্সেশন তৈরি করি। এই স্টেজে 0 থেকে 2 বছরে এই পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে
এবং মোটর স্কিলের সাহায্যে, মোটর স্কিল কি, যেখানে স্নায়ু এবং মাংসপেশির সমন্বয়ের মাধ্যমে আমরা একটা ফিজিক্যাল ওয়ার্ক করি, আমরা একটা যান্ত্রিক কাজ করি, যেমন হাত ছোড়া, পা ছোড়া, এগুলো সব যান্ত্রিক কাজ। হাতকে হাতকে কাজে লাগিয়ে, পাকে কাজে লাগিয়ে যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে মোটর স্কিল। কি বললাম, একটা হচ্ছে সেন্সারি, একটা হচ্ছে মোটর। সেন্সারি মিন্স যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে কাজগুলো করি বা যেভাবে ইন্টারঅ্যাক্ট করি আমরা বহির্জগতের সঙ্গে, পাঁচটা ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে, চোখে দেখে, কানে শুনে, নাক দিয়ে স্মেল নিয়ে মানে ঘ্রাণ নিয়ে, স্কিন দিয়ে টাচ করে, এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা বিভিন্ন বস্তুর সঙ্গে, ব্যক্তির সঙ্গে, বহির্জগতের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, সেটাই হচ্ছে আমাদের এই 0 থেকে 2 বছরে সেই কাজটা মূলত ঘটে। আর মোটর স্কিল মানে হচ্ছে হাত পা নাড়িয়ে কোনো কিছুকে গ্রিপ করে, গ্র্যাপস, আঁকড়ে ধরে, হাতের মুঠির সাহায্যে আঁকড়ে ধরে, শাক করে, চোষণ করে, এইসবের মাধ্যমে, ক্রলিং, হামাগুড়ি দিয়ে কি করতে পারে একটা বাচ্চা। মোটর স্কিল বলতে কি, মাংসপেশিকে কাজে লাগিয়ে, স্নায়ুকে কাজে লাগিয়ে পেশি সঞ্চালনমূলক কাজ। মোটর স্কিল হচ্ছে পেশি সঞ্চালনমূলক কাজ। কোনগুলো? ওই যে হামাগুড়ি দেওয়া, হাঁটা চলা। হাঁটা চলা তো প্রথমে তৈরি হয় না, একবারে প্রথমে তৈরি হয় শাক, চোষার ক্ষমতা, বেবি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। বলেছি, ডিটেলস আর আজকে যাব না, যাদের শেখার আগ্রহ এর আগের দিনে ক্লাস করবে, করতেই হবে। মোটর স্কিল হচ্ছে স্নায়ু এবং মাংসপেশিকে কাজে লাগিয়ে যে যান্ত্রিক কাজগুলো আমরা করি, কোনো কিছুকে হাতের মুঠি দিয়ে ধরা, আঁকড়ে ধরা, হামাগুড়ি দেওয়া, হ্যাঁ, হাঁটা চলা, এভরিথিং, সুইম, সাঁতার কাটা, সাইকেল চালানো, বড় হয়ে, এগুলো সব হচ্ছে মোটর স্কিল, মোটর ওয়ার্ক। ঠিক আছে? তো যাই হোক, তাহলে 0 থেকে 2 বছরে একটা শিশু কোনো কিছুর জ্ঞান অর্জন করে, আমরা কিন্তু করছি জ্ঞান অর্জন, প্রজ্ঞার বিকাশ। তাহলে 0 থেকে 2 বছরের মধ্যে একটা শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, প্রজ্ঞার বিকাশ হয়, বা কোনো কিছু লার্নিং হয়, বা অ্যাকোয়ারিং অফ নলেজ হয়, জ্ঞানের অর্জন হয়। এই দুটো প্রক্রিয়ায় শুধুমাত্র, একটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়কে এনগেজ করে, আর একটা হচ্ছে তার মোটর স্কিলকে এনগেজ, কাজে লাগিয়ে। কেমন? ধরো একটা বস্তুকে তুমি ধরলে, এই ধরাটা কি সেন্সারি কাজ না মোটর, মোটর ওয়ার্ক? বলো। একটা বস্তুকে তুমি ধরলে, একটা বাচ্চা ধরলো, কি এটা কোন ওয়ার্ক, সেন্সারি আর মোটর? বলো। মোটর। ইয়েস, স্নায়ু ও মাংসপেশিকে কাজে লাগিয়েছে, হাতকে কাজে লাগিয়েছে, তাহলে এটা মোটর স্কিল। তাহলে এরপরে তুমি সেটাকে হাত দিয়ে ধরে তারপরে সে সেন্স করছে, টাচ যে করলো, টাচটা হচ্ছে একটা সেন্সেশন। টাচ তো একটা সেন্সেশন, ওটা স্কিনের সাহায্যে হয়। তারপরে তার কালারটা দেখছে, তার সাইজটাকে ফিল করছে। ঠিক আছে? ওই যে কালার চেনা, সাইজটাকে বোঝা, ওপরের তলটা মসৃণ না এবড়ো খেবড়ো, এটা সেন্সেশন। এই সমস্ত কিছু হচ্ছে তো সেন্স অর্গানের সাহায্যে। তাহলে হাত দিয়ে আঁকড়ে ধরলো এবং পঞ্চ ইন্দ্রিয়কে কাজ করিয়ে তার কালার দেখছে, তার শেপ দেখছে, তার সাইজ দেখছে। ঠিক আছে? যা কিছু পারসেভ করছে, যা কিছু এই বস্তুটা সম্পর্কে জ্ঞান অর্জন করছে, কারণ 0 থেকে 2 বছর সে বস্তুগুলোকে চেনে জানে, শুধু বস্তু নয়, এভরিথিং, চারপাশের ব্যক্তিও, পরিবেশের যা কিছু, সবকিছুকে সে শিখতে পারে। দুটো, সে কি চিন্তা ভাবনা করে শিখতে পারে? সে কি লজিক্যাল থটের মাধ্যমে শিখতে পারবে একটা বাচ্চা? একটা বাচ্চা জটিল চিন্তা ভাবনার মাধ্যমে কি কোনো কিছু লার্ন করতে পারবে? বলো। না। না। বিমূর্ত চিন্তা, কোনো কিছু কল্পনা করে কি শিখতে পারবে? না। কোনো কিছু কল্পনা করেও শিখতে পারবে না এই 0 থেকে 2 বছরে। 0 থেকে 2 বছরে শিখতে গেলে বস্তুর উপস্থিতির প্রয়োজন, তার ফ্রন্টে, কাছে বস্তুকে থাকতে হবে, সেই বস্তুকে দেখবে, ধরবে, টাচ করবে, পঞ্চ ইন্দ্রিয়কে সেন্স করবে, দিয়ে শিখবে। তাহলে আমি আর এখানে কিছু বলবো না, 0 থেকে 2 বছরে একটা শিশুর জ্ঞান অর্জন হয়, কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড মানে দুটো জিনিসকে কাজে লাগিয়ে, একটা হচ্ছে তার সেন্স অর্গানকে কাজে লাগিয়ে, সেন্সেশনের মাধ্যমে, সংবেদনের মাধ্যমে, আর একটা হচ্ছে তার মোটর স্কিল, এই ধরা, চোষা, এইসবের মাধ্যমে। ঠিক আছে? তো যাই হোক, এর বাইরে কিন্তু অন্য কোনো ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু সে শেখে না, জ্ঞান অর্জন করে না, তার কগনিটিভ ডেভেলপমেন্ট হয় না। তাহলে বলতো, কোনো কিছুকে সেন্স করার জন্য আর মোটর স্কিলকে কাজে লাগিয়ে কোনো কিছুকে শেখার জন্য বস্তুটাকে সামনে থাকতে হবে কি হবে না? থাকতে হবে তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, বস্তুটাকে সামনে হ্যাঁ থাকতে স্যার। হবে, ব্যাস। এইটা হচ্ছে মেন কথা, সেন্সারি মোটর স্টেজের আগের দিন পড়িয়ে দিয়েছি, আরো ডিটেলে বলেছি, অনেক কথা বলেছি, আজকে জাস্ট লিঙ্কেজ করার জন্য আমি এই কথাগুলো বললাম।
আমি এই স্টেজের কিছু বৈশিষ্ট্য বলেছিলাম, আত্মকেন্দ্রিকতা, বস্তু স্থায়িত্ব, এসব নিয়ে কিছু কথা বলেছিলাম, সেইগুলো আর বলবো না। কিছু বৈশিষ্ট্য এই স্টেজের আমরা বলেছিলাম। আর কি বলেছিলাম, যে এই স্টেজকে শিখে আমরা শিক্ষা ব্যবস্থায় এই নলেজকে কিভাবে কাজে লাগাবো, মানে এর তাৎপর্য কি, সেন্সারি মোটর স্টেজ, সংবেদন চালকমূলক স্তরের তাৎপর্যটা কি। এই যে এই জ্ঞানকে আমরা নিলাম, টিচার বা প্যারেন্ট মানে পিতামাতারা সেন্সারি মোটর স্টেজ সম্পর্কে শিখলো, এই জ্ঞানকে নিয়ে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করবে, কিভাবে শিক্ষা ক্ষেত্রে তাৎপর্য কি সেটা বলেছি। যেটা গুরুত্বপূর্ণ, কেন আমরা এসব করছি, শিক্ষার সঙ্গে তো ইন্টিগ্রেট করতেই হবে। এসব শিখে আমাদের লাভ কি, শিশুর এডুকেশনে এটাকে কিভাবে এই জ্ঞানকে কাজে লাগাবো সেটা তোমাকে জানতে হবে, পড়িয়েছি। এরপরে আমরা 0 থেকে 2 বছরে বলেছিলাম এই স্কিলটার ডেভেলপমেন্ট ঘটে, এইভাবে আমরা নলেজ নিই, এইভাবে আমরা প্রজ্ঞার বিকাশ ঘটাই। কিন্তু 0 থেকে 2 বছরে যা যা প্রজ্ঞার বিকাশ করছে, বিভিন্ন বস্তুকে চিনছি জানছি যেটুকু, কিন্তু আবার সামনে থেকেই বুঝছি, মানে যা সামনে থাকে না, একবারে বেসিক স্টেজে, এই শুরু স্টেজে আমাদের সামনে যে বস্তু থাকে না তাকে আমরা ভাবি সেই জিনিসের অস্তিত্বই নেই। যেটা সামনে আছে সেই বস্তুটাকে নিয়ে আমরা ভাবতে পারি এই বয়সে, যে বস্তু সামনে নেই সেই বস্তু আছে কি নেই সেই বস্তু নিয়ে আমরা ভাবতেই পারি না, কারণ তার কোনো মানসিক প্রতিচ্ছবি আমাদের মনের মধ্যে তৈরি হয় না। যা সামনে আসছে তাকে নিয়ে ভাবছি, তাকে দেখছি, তাকে ছুঁচ্ছি, তাকে নিয়ে ভাবছি। যেটা সামনে আসছে তাকে নিয়ে আমরা ভাবতে পারছি, তাকে নিয়ে জ্ঞান অর্জন করতে পারছি, কিন্তু মনের মধ্যে তাকে ধরে রাখতে পারছি না, মানসিক প্রতিচ্ছবি তৈরি হচ্ছে না, যেটা তুমি আজকে কাজে লাগাতে পারবে। তুমি সিমলা গিয়েছিলে, পাহাড় দেখে এসছো, এখানে বসে বসে কল্পনা করতে পারবে, তার একটা মানসিক প্রতিচ্ছবি তোমার মনে তৈরি হয়েছে। পাহাড় নিয়ে আরো কিছু ভাবতে পারবে, আরো কিছু মনের মধ্যে তুমি লার্নিং তোমার হতে পারে, অ্যাচিভমেন্ট তোমার হতে পারে, কিন্তু এই স্টেজে সেটা হয় না। তুমি চোখের সামনে যা দেখলে, তোমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ফিল করলে, তোমার মোটর স্কিলকে কাজে লাগিয়ে তাকে ধরলে বা কিছু করলে, সেইটুকু সময়ই তার অস্তিত্ব। সে যখন আউট অফ সাইট তখন আউট অফ মাইন্ড হয়ে যায় এই স্টেজে। ঠিক আছে, এটা বলেছিলাম আমি। তো এই তো 0 থেকে 2 বছরে কি করে, এর কিছু সাব স্টেজ আছে, এটা তো 4টে স্টেজের মধ্যে প্রথম স্টেজে আমরা আছি, কিন্তু 0 থেকে 2 বছরে একটা শিশুর কিভাবে জ্ঞান অর্জন হচ্ছে ধাপে ধাপে, সেটা নিয়ে কিন্তু পড়াশোনা করা যায়। তোমরা কি করতে ইচ্ছুক একটু? 0 থেকে 2 বছর কোন বয়সে কিরকম কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, কোন বয়সে কিরকম কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, তার একটা সামারি আমি দিতে চাইছি। তোমরা কি পেতে চাইছো? তাহলে হ্যাঁ আবার কেন, স্যার। স্যার আপনিই সিদ্ধান্ত নিন, আপনিই ঠিক করুন গুরু এর প্রয়োজন আছে কিনা, আমরা আর কি বলবো স্যার, আমাদের বলার কিছু নাই, কিন্তু বলার আছে। মাঝে মাঝে এই রেসপন্স নিতে হয়। চলো, এইগুলোকে বলে সাবস্টেজ অফ সেন্সরি মোটর স্টেজ। 0 থেকে 2 বছর একটা প্রক্রিয়া তো নয়, এর মধ্যে বহু ঘটনা ঘটে, এরকম এর মধ্যেও বহু রকম ডেভেলপমেন্ট দেখতে পাবে। তুমি 4 মাসে যা দেখতে পাবে, 16 মাসে আলাদা রকম, 18 মাসে আলাদা রকম, 23 মাসে পুরো আলাদা রকম। 4 মাসে তোমার বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা একরকম, 20 মাসে তোমার বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা একরকম। তাই নয় কি? এগুলো কি এক জায়গায় স্থির হয়ে থাকে না, প্রতিনিয়ত এগুলো ধারাবাহিক ভাবে চেঞ্জ হতে থাকছে। তাই 0 থেকে 2 এইভাবে ভাবলে বিষয়টা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হওয়া খুব কঠিন। তাই এর কিছু সাবস্টেজ আছে, সেন্সারি মোটর স্টেজের কিছু সাবস্টেজ আছে, এরও কিছু ভাগ আছে। পিয়াজে এবং ইনহোল্ডার, পিয়াজে এবং ইনহোল্ডার এই সেন্সারি মোটর স্টেজকে আরো 6টি সাব স্টেজে ভাগ করেছেন, 6টি ভাগে ভাগ করেছেন কে, পিয়াজে অ্যান্ড ইনহোল্ডার। ঠিক আছে, পিয়াজে এবং ইনহোল্ডার কি করেছেন, এই সেন্সারি মোটর স্টেজকে, চলো পিয়াজে এবং ইনহোল্ডার এই স্তরকে 6টি ভাগে ভাগ করেছে। এই মাইক্রোফোন অফ করো। নামগুলো এখন লিখবো না, সময় নষ্ট হবে, হ্যাঁ। 6টা নাম লিখবো, আবার একটা একটা করে এক্সপ্লেন করবো, সময় নষ্ট করছি না, 1 2 3 4 করে একবারে লিখে দিচ্ছি, তোমরা একটা জায়গা ফাঁকা রাখো। হুম, একটা জায়গা ফাঁকা রাখো, আমি 6টা স্তর এক্সপ্লেন করার পর তুমি 6টা স্তর এখানে লিখে দিতে পারবে, তাহলে একবারে চোখ বোলাতে পারবে আর কি। আমি কিন্তু 6টা স্তরের নাম এখানে আর লিখছি না, তোমরা একটা জায়গা ফাঁকা রাখো,
দিয়ে আমার পড়ানো শেষ হয়ে যাবে যখন, তখন 6টা স্তরকে এক জায়গায় লিখে নেবে। 1 নম্বর, প্রথম স্তর, এই যে 0 থেকে 2 বছরে তোমার প্রজ্ঞার বিকাশ হচ্ছে, তোমার কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা কিসের মাধ্যমে? সেন্সারি ওয়ার্ক অ্যান্ড মোটর ওয়ার্ক, তাই তো? সেন্সারি ওয়ার্ক অ্যান্ড মোটর ওয়ার্ক, সেন্সারি ওয়ার্ক বলতে পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে, আর তোমার স্নায়ু আর মাংসপেশিকে কাজে লাগিয়ে, তাই তো? হ্যাঁ বা নয় উত্তর দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রথম স্তর, হ্যাঁ স্যার। প্রথম স্তর, এই যে স্তর আছে তার প্রথম স্তর সেন্সারি মোটর স্টেজে, এই 0 থেকে 2 বছর, এই 24 মাসকে আমরা 6টা ভাগে ভাগ করি, ঠিক আছে? 6টা ভাগে। সিম্পলি, সিম্পল রিফ্লেক্স অ্যাক্টিভিটিস, সরল প্রতিবর্তমূলক কাজকর্ম, সরল প্রতিবর্ত ক্রিয়া। এর বাংলাগুলো কিন্তু তুমি সেইভাবে পাবে না, তৈরি করা বাংলা, ঠিক আছে? আমার তৈরি করা বাংলা বলতে পারো। তোমার ইংরেজি টার্মটাই তো কিন্তু বেশি ক্রুশিয়াল। তোমার চাইল্ড ডেভেলপমেন্টে যখন কোয়েশ্চেন হচ্ছে, অর্ধেক তারা ইংরেজি টার্ম বাংলা কোয়েশ্চেন ইউজ করছে, আর ইংরেজি কোয়েশ্চেনে তো ইংরেজি পাবেই তুমি, কারণ এর সঠিক বাংলা টার্মগুলো নেই, তৈরি হয়নি, ঠিক আছে? সিম্পল রিফ্লেক্স অ্যাক্টিভিটিস, প্রথম, এটা কোন সময় দেখা যায়? এটা কোন সময় দেখা যায়? রেসপন্স করো, সময়টা কোনটা? শূন্য সময়টা থেকে দুই কোনটা? বেশি বছর কথা বলবো না, আমি বলেছিলাম আগের দিন। স্যার, জিরো, 0 থেকে 2 বছর। 1 মাস, 0 দিন থেকে সরি। 30 দিন, 0 থেকে 30 দিন, সেটা অনেক ক্ষেত্রে 6 সপ্তাহ বলা হয়, মানে 42 দিনও বলা হয়, ঠিক আছে? এটা কোনো কথা নয়, আমি এগুলো বলেছি, এগুলো এইভাবে সূক্ষ্মভাবে বলা যায় না। কারো 30 দিন পর্যন্ত দেখা যেতে পারে, কারো 45 দিন, কারো 35 দিন। 0 থেকে 30 বা 42 দিন মোটামুটি তোমার 5-6 সপ্তাহ পর্যন্ত, এই 7 সপ্তাহ পর্যন্ত, 5 থেকে 7 সপ্তাহ পর্যন্ত এই সিম্পল রিফ্লেক্স অ্যাক্টিভিটিস, 0 থেকে 5 কিংবা 7 সপ্তাহ পর্যন্ত এই সরল প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে কি হয়? সে পরিবেশের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, তার মাধ্যমে তার কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। পরিবেশের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেই তো কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, ইন্টারঅ্যাক্ট না করলে তো কগনিটিভ ডেভেলপমেন্ট হবে না। তো এই 0 দিন থেকে 30 বা 42 দিন, ঠিক আছে, নিউ বর্ন যেটা বলে, আমরা নিউ বর্ন বেবি, যে সময়টা, এই এই সেই সময় কি দেখা যায়? সিম্পল রিফ্লেক্স অ্যাক্টিভিটি, সেটা আবার কি গো? সেটা আবার কি? সিম্পল রিফ্লেক্স অ্যাক্টিভিটি, রিফ্লেক্স অ্যাক্টিভিটি মানে জানো? রিফ্লেক্স অ্যাক্টিভিটি এইটুকু তুমি প্রথম কথা এই ভাগ বইয়ে পাবে না, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন পড়তে পারে, টার্মগুলোই তোমার অজানা লাগবে। সিটেট বা আমাদের টেটে তুমি এই ধরনের কোয়েশ্চেন দেখতে পেতে পারো, ঠিক আছে? টার্মগুলোই তোমার অজানা লাগবে, এই নলেজ গুলো থাকতে হবে, না হলে তোমার খাপ ছাড়াই লাগবে কোয়েশ্চেন, ঠিক আছে? গভীরে জ্ঞান নাও, দেখবে ব্যাপারটা অনেক কিছু বুঝতে পারবে। যাই হোক, কি বললাম? রিফ্লেক্স অ্যাক্টিভিটি মানে হচ্ছে বেবি যেগুলো, যে অটোমেটিক রেসপন্স বেবি কেন হয়? টু সার্টেন টাচেস, সাউন্ডস, পজিশনস, উইদাউট থিঙ্কিং, কোনো কিছু না ভেবে যখন একটা অটোমেটিক রেসপন্স দেখা যায় একটা শিশুর, সেটাই হচ্ছে তার সিম্পল রিফ্লেক্স অ্যাকশন। আচ্ছা, অটোমেটিক কিছু অ্যাকশন দেখতে পাও না? রিফ্লেক্স অ্যাকশন, সরল প্রতিবর্ত ক্রিয়া। আবার বলছি, এই স্তরে শিশু শুধুমাত্র জন্মগত প্রতিবর্ত ক্রিয়া করে। এই প্রতিবর্ত ক্রিয়াটা কি? রিফ্লেক্স অ্যাক্টিভিটি মিনস দ্য বেবি রেসপন্স অটোমেটিক্যালি to certain touches, sounds or positions without thinking, কোনো চিন্তা ভাবনা ছাড়াই একটা রেসপন্স তৈরি করে। কেমন? 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 যেমন স্যার, চোখে সাফ কিছু করা। পড়লো, হ্যাঁ সাক, অফকোর্স সাক। যেমন চোখে কিছু পড়লো, চোখের ব্লিঙ্কিং, নাকে কিছু ঢুকে গেল, হাঁচি, এগুলো অটোমেটিক রিফ্লেক্স অ্যাকশন। কিছু আঘাত লাগলো, ক্রাইং বা খিদে পেলো, কাঁদছে, এগুলো অটো রিফ্লেক্স অ্যাকশন। এইগুলো কিন্তু সে এসেছে কেনা, পৃথিবীতে এসেছে কেনা, এগুলো সে অ্যাচিভ করে না, জন্মগত ভাবেই এই সিম্পল রিফ্লেক্স অ্যাক্টিভিটি গুলো তার আছে। সে তার বাঁচার জন্য, তার অস্তিত্ব রক্ষার জন্য। শাক করা, আর তোমার তার ঠোঁটের সামনে কিছু ঠিকুক, তার ঠোঁটে কিছু ঠিকুক, সে চুষতে শুরু করে দেবে। একদম 0 থেকে 30 দিনের একটা শিশুর ঠোঁটে কিছু ঠিকুক, সে চুষতে শুরু করে দেবে। সাকিং অ্যাক্টিভিটিস, এটা অটো রিফ্লেক্স, অটোমেটিক সে ঠোঁট চুষতে আরম্ভ করবে, কিছু চিন্তা ভাবনা না করে। তাহলে এখানে চিন্তা ভাবনা প্রসেসিং এর স্কোপ কম রিফ্লেক্স অ্যাক্টিভিটিতে।
চিমটে দিলে কাঁদতে শুরু করে দেবে, উ করে লাফিয়ে উঠবে যে কোনো মানুষ। রিফ্লেক্স অ্যাকশন, এগুলো প্রতিবর্ত ক্রিয়া, তোমরা পড়েছো তো। সিম্পল রিফ্লেক্স অ্যাক্টিভিটি 0 থেকে 30 দিনে ডেভেলপ হয়, তারপরে তো থাকেই, এই সময় এটাই থাকে। সিম্পল রিফ্লেক্স অ্যাক্টিভিটিস গুলো তোমার, তারপরে তো এগুলো পালিয়ে যায় না, ঠিক আছে? এগুলো তারপরে পালিয়ে যায় না, এই সময় এইগুলো শুধুমাত্র এই সময়টাই এইগুলোই তুমি দেখতে পাবে। অন্যরকম অ্যাক্টিভিটি তুমি দেখতে পাবে না। সিম্পল রিফ্লেক্স অ্যাক্টিভিটিস কেমন? কেমন? একটা বেবির গালে কিছু টাচ করো, ঘাটটা ঘোরানোর চেষ্টা করবে, ঘাটটা ঘোরানোর চেষ্টা করবে, গালে কিছু টাচ করো, গালে টাচ করো, এটা অটোমেটিক রিফ্লেক্স। সে কিছু না ভেবেই তার গালটায় হাত দাও, সে কিন্তু ঘাড় ঘোরানোর চেষ্টা করবে। এটাকে একটা নাম আছে, দরকার নেই তোমাদের, রুটিং রিফ্লেক্স বলে, দরকার নেই। সাকিং রিফ্লেক্স, তুমি তার ঠোঁটে কিছু টাচ করাও, সে সাক করতে শুরু করে দেবে, সাকিং রিফ্লেক্স অটোমেটিক এটা। চোখে কিছু পড়ুক বা চোখকে বাঁচানোর জন্য ব্লিঙ্কিং করবে চোখ, মানে চোখের পাতার ওঠানামাটা। নাকে কিছু ঢুকুক, অটোমেটিক স্নিজিং, হাঁচবে। ক্রাইং, খিদে পেলে যে কোনো কারণে হোক, অটো রিফ্লেক্স। এইগুলো এই স্টেজে দেখতে পাবে এই 0 থেকে 30 দিনে, কয়েকটা আমি বললাম। তুমি তার তার তালুতে, হাতের তালুতে তুমি তোমার আঙুলটা দাও, একটা বাচ্চার হাতের তালুতে আঙুলটা দাও, সে কিছু না বুঝে মানে খপ করে তোমার আঙুলটা ধরে ফেলবে, তাই নয় কি? হ্যাঁ না, উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিকই এগুলো হচ্ছে বলেছেন। হ্যাঁ গ্র্যাপস রিফ্লেক্স, রুটিং রিফ্লেক্স, গ্র্যাপস রিফ্লেক্স, সাকিং রিফ্লেক্স, ব্লিঙ্কিং, স্নিজিং, ক্রাইং। কয়েকটা আমি বেসিক রিফ্লেক্সের কথা বললাম, অত গভীরে জানার দরকার নেই, আইডিয়া দিচ্ছি তোমাকে। এইগুলো কিন্তু এই সময়ে দেখতে পাও। গ্র্যাপস রিফ্লেক্স দেখতে পাও, সাকিং রিফ্লেক্স দেখতে পাও, ব্লিঙ্কিং, স্নিজিং, হাঁচি, ক্রাইং, এই রিফ্লেক্স গুলো এই সময় দেখতে পাও। রিফ্লেক্স মানে কি? প্রতিবর্ত ক্রিয়া। রিফ্লেক্স অ্যাক্টিভিটিস মানে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া কি জিনিস? যেটার জন্য কোনো থিঙ্কিং লাগে না, মাথাকে ইনভলভ করতে হয় না, অটোমেটিক তোমার রেসপন্স তৈরি হয় শিশুর, অটো রেসপন্স তৈরি হয়, মাথা পর্যন্ত বার্তা হয়তো পৌঁছাতেই হয় না, বা খুব কম সময়ে একটা ইমিডিয়েট রিয়াকশন দেয়, সেটাকেই রিফ্লেক্স অ্যাকশন বলে। এইগুলো সে জন্মানোর পর অ্যাচিভ করে না। যেমন হাঁটতে শেখা, জন্মানোর পর সে ওটাকে অ্যাচিভ করে, কিন্তু হাঁচি, হাঁটা আর হাঁচি তো এক নয়, ওয়াক আর স্নিজ। ওয়াকিংটা জন্মের পরে সে শেখে, অ্যাচিভ করে ওই নলেজটা, কিন্তু স্নিজিংটা কি জন্মের পরে শেখে? হাঁচতে, চুষতে, চোখের ব্লিঙ্কিং, কানতে। আমি কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ না উত্তর দাও। হ্যাঁ স্যার। তাহলে আমি বলছি, শিশু জন্ম থেকে 30 থেকে মানে মোটামুটি 5 থেকে 7 সপ্তাহ শুধুমাত্র এই সরল প্রতিবর্ত ক্রিয়াগুলোর উপরেই তার আচরণ নির্ভর করে। একটা শিশু প্রথম 5 থেকে 7 সপ্তাহ তার ক্রিয়াকলাপ আচরণ নির্ভর করে মূলত এই সিম্পল রিফ্লেক্স অ্যাক্টিভিটির উপর। রিফ্লেক্স অ্যাক্টিভিটি কি? না অটোমেটিক রেসপন্স উইদাউট থিঙ্কিং। অটোমেটিক রেসপন্স উইদাউট থিঙ্কিং, এটাই হচ্ছে রিফ্লেক্স। ঠিক আছে? নোট দিতে হবে নাকি? নোট দেবো। রিফ্লেক্স অ্যাক্টিভিটি কি? অটোমেটিক রেসপন্স উইদাউট থিঙ্কিং। কোনো স্পর্শতে হোক, কোনো সাউন্ডে হোক, কোনো কিছুতে হোক, অটোমেটিক যে রিয়াকশনটা, রেসপন্সটা দেয় কোনো থিঙ্কিং ছাড়া, দীর্ঘ প্রসেসিং ছাড়া, সেটাই হচ্ছে রিফ্লেক্স অ্যাক্টিভিটি। যেটা মূলত 0 থেকে 30 বা 40 দিন পর্যন্ত একটা শিশুর দেখা যায়, বা এই সময়ে এই রিফ্লেক্স অ্যাক্টিভিটি গুলোর উপরেই তার সমস্ত কিছু ঘোরাফেরা করে। আমার কথা স্পষ্ট? হ্যাঁ নয় উত্তর দাও। কি রিফ্লেক্স হ্যাঁ স্যার। অ্যাক্টিভিটি দেখা যায়? কি রিফ্লেক্স অ্যাক্টিভিটি দেখা যায় আমি কয়েকটা লিখে দিচ্ছি। যেমন সাকিং রিফ্লেক্স, স্যার বাংলায় লিখুন, কোনো প্রয়োজন হয় না, নলেজ তার প্রয়োজন, বাংলা সবাই জানো। সাকিং রিফ্লেক্স। ব্লিঙ্কিং, ব্লিঙ্কিংটা কি? চোখের পাতার ওঠানামাটা, তাই তো? হ্যাঁ স্যার। ব্লিঙ্কিং রিফ্লেক্স। স্নিজিং, হাঁচি, চোখে কি এই নাকে কিছু ঢুকলো, স্নিজিং। ক্রাইং, এই রিফ্লেক্স অ্যাক্টিভিটি গুলো তুমি এই সময় দেখতে পাবে। গ্র্যাপস, তুমি তার হাতের তালুতে তোমার আঙুলটা রাখো, চাপ করে ধরবে, অটোমেটিক মনে হবে জানো, ঠিক আছে? সেই ইঁদুর ধরার কলের মতো, অটো, কোনো কিছু ভাবলো না, হঠাৎ করে তোমার কিছুই বুঝলো না, তোমার আঙুলটা চিপে ধরবে, ঠিক আছে? আর ওই বললাম, তুমি গালে কিছু টাচ করো, মুখটা ঘোরাবে,
ওই গালের টাচের মাধ্যমেই কিন্তু গালে গালের সেন্সেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা শিশুর। কারণ কি বলতো, এই গাল এবং ঠোঁট, ঠোঁট তো আলটিমেট তার ব্রেস্ট ফিডিং এ সাহায্য করে। ঠোঁটের সামনে যখনই কিছু আসে সে শাক করতে শুরু করে। কিন্তু ঠোঁটের আগে ধরো একটা শিশু মাতৃদুগ্ধের ওপর যে ডিপেন্ড করছে, সে মানে ব্রেস্ট ফিডিং, সেটাকে মানে খোঁজার জন্য, সার্চ করার জন্য সে গালের সেন্সেশন কাজে লাগায়, গালটাকে ঘষে। গালটাকে সেন্সেশন যখন বুঝতে পারে, তখন আর লিফের কাছে নিয়ে যায়, গাল থেকে লিফ দিয়ে শাক করতে শুরু করে, ব্রেস্ট ফিডিং করে। ঠিক আছে, গাল দিয়ে প্রথমে সেন্সেশন তৈরি করে, তারপরে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন ঠোঁট, ঠোঁট থেকে সে শাক করতে শুরু করলো ব্রেস্ট ফিডিং এর জন্য। তা গালের সেন্সেশনটা গুরুত্বপূর্ণ, গালের সেন্সেশন না থাকলে সে কিন্তু ব্রেস্ট ফিডিং এর জন্য সার্চ করতে পারবে না, ব্রেস্ট সার্চ করতে পারবে না সে। আমি কি বললাম বুঝতে পেরেছো? এটাকে রুটিং রিফ্লেক্স বলে, সেটাও কিন্তু তৈরি হয়। তুমি গালে কিছু টাচ করো, ইমিডিয়েট রেসপন্স দেবে, কারণ গালের টাচটা তার গুরুত্বপূর্ণ। গালের টাচিং এর মাধ্যমেই সে ব্রেস্ট ফিডিং করে। প্রথমে গালে স্পর্শ করে, তারপরে ঠোঁটে স্পর্শ করে, তারপরে শাক করতে শুরু করে। তাই নয় কি? হ্যাঁ না? হ্যাঁ না উত্তর দাও। হ্যাঁ স্যার। ওটাকে রুটিং রিফ্লেক্স বলে। ঠিক আছে, যাই হোক, এই রিফ্লেক্স অ্যাক্টিভিটি গুলো কিন্তু এই সময়ে দেখা যায়। ডেভেলপ হয় বলা উচিত নয়, কারণ এইগুলো ইনবর্ন, জন্মগত জন্মসূত্রেই সে পায় এগুলো। এইগুলো যদি জন্মসূত্রে না পায় তাহলে সে আর বাঁচতে পারবে না, তাই তো? হ্যাঁ বা না? সে যদি হ্যাঁ গালের স্যার। সেন্সেশন তার না থাকে, গালের সেন্সেশন রুটিং রিফ্লেক্স যদি না থাকে, সে ব্রেস্ট খুঁজে পাবে না ব্রেস্ট ফিডিং এর জন্য। সমস্ত কিছু ব্লিঙ্কিং রিফ্লেক্স না থাকলে চোখ বাঁচাতে পারবে না, স্নিজিং না থাকলে নাকের ভেতরে ফুসফুসের ভেতরে অনেক কিছু ঢুকে যাবে, কামতে না পারলে মা তাকে ব্রেস্ট ফিডিং সহজে করাবে না খিদের সময়। ঠিক আছে, যাই হোক, এগুলো হচ্ছে প্রয়োজন তার, সেই জন্য সে করে, এগুলো প্রয়োজন। ঠিক আছে, সাকিং রিফ্লেক্স, ব্লিঙ্কিং রিফ্লেক্স, স্নিজিং রিফ্লেক্স, ক্লাইং, গ্র্যাব স্প্রিং, এইগুলো জন্মগত সূত্রে পেয়ে আসে বলেই সেই জন্মানোর পর থেকে এই রিফ্লেক্স গুলোকে কাজে লাগিয়ে সে তার অস্তিত্ব টিকিয়ে রাখে। তোমরা আমার সঙ্গে একমত? হ্যাঁ নয় উত্তর দাও। হ্যাঁ স্যার। তার মানে বেসিক যে প্রয়োজনগুলো, সেই কাজগুলো মেটানোর জন্য কিছু জন্মগত সূত্রে কিছু কাজ সে করার ক্ষমতা অর্জন করছে, সেগুলোই সিম্পল রিফ্লেক্স অ্যাক্টিভিটিস এই সময় দেখা যায়। দুয়েরটাই চলে যাচ্ছে। তাহলে আমি যদি সময় না দিই এগুলো শিখতে পারবে? বই গৌরব কিচ্ছু নাই তোমাদের বই, তোমাদের বই নয়, কোনো বই কিছু নাই এইভাবে। আমি যেটা তোমাকে বলছি, কোনো বই এরকম কংক্রিট ওয়েতে নাই এই থিঙ্কিং গুলো। ঠিক আছে, চলো। দুই, দুই হচ্ছে প্রাইমারি সার্কুলার রিঅ্যাকশন। আমরা কি পড়ছি বলো তো? আমরা কি পড়ছি ভুলে গেছো? আমরা পিঁয়াজের কগনিটিভ সেন্সরি মোটর ডেভেলপমেন্টের স্টেজে থাকবে। চারটে পর্যায় পড়ছি। চারটে পর্যায়ের মধ্যে আমরা প্রথম পর্যায়ে এখন আছি, সেন্সরি মোটর স্টেজ, 0 থেকে 2 বছর। তার মধ্যে আবার যে ছটা ভাগ আছে সেটাকে একটু একটু করে পড়ে নিচ্ছি বোঝা শেখার জন্য। ঠিক আছে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। প্রাইমারি সার্কুলার রিঅ্যাকশন, প্রাইমারি সার্কুলার রিঅ্যাকশন কোন সময় দেখা যায়? এটা কোন, এটা হচ্ছে সেন্সারি মোটর, এই যে প্রথম পর্যায়ে তার আবার দ্বিতীয় ভাগ, তাই তো? প্রাইমারি সার্কুলার রিঅ্যাকশন, এটা দেখা যায় 1 থেকে 4 মাস সময়। এক 1 মাস থেকে 4 মাস বয়সে শিশুদের দেখা যায় মোটামুটি। এরপরে দ্বিতীয় যে ধাপটা না, সেন্সারি মোটর তো প্রথম ধাপ পেঁয়াজের কগনিটিভ, দ্বিতীয় যে ধাপ কি গো, প্রি, বলো প্রি অপারেশনাল, প্রি মারাত্মক, অপারেশনাল স্টেজ। মারাত্মক কনসেপচুয়াল। ওটা দিয়ে শুরু করব, কতটা শেষ করতে পারবো জানি না। ঠিক আছে, শিখতে গেলে তো বলা বলা যাচ্ছে না কতটা শেষ করতে পারবো, এখানটা কিন্তু সময় লাগবে এই চ্যাপ্টারটা। হ্যাঁ, এই চ্যাপ্টারটা দ্রুত গেলে কিন্তু জটিল থেকে যাবে। আবার বলছি, সময় 1 থেকে 4 মাস, প্রাইমারি সার্কুলার রিঅ্যাকশন। বাংলা করছি না আমরা, ঠিক আছে, বাংলা করা যায়। প্রাথমিক তোমার এটা হচ্ছে পুনরাবৃত্ত কার্যকলাপ, মানে সার্কুলার মানে হচ্ছে একটা রিপিটেশন। আমি ব্যাখ্যা করে দিচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডকে। প্রাইমারি কেন বলছে, প্রাইমারি সার্কুলার রিঅ্যাকশন তোমার বুঝতে অসুবিধা হবে না, এর বাংলাগুলো সেই অর্থে নেই, বাংলার প্রয়োজন নেই, শিখতে পারবে না, জোর জোর করে বাংলা করছি না ওই জন্য আমরা। ঠিক আছে, বাংলা করা যায়। প্রাইমারি প্রাথমিক, সার্কুলার হচ্ছে পুনরাবৃত্তি, আর রিঅ্যাকশন মানে হচ্ছে প্রতিক্রিয়া। তো আমরা কিন্তু বাংলা সেইভাবে করার উপর জোর দিচ্ছি না, করা যায়। প্রাথমিক তোমার প্রতিক্রিয়া, প্রাথমিক তোমার সার্কুলার, পুনরাবৃত্ত প্রতিক্রিয়া প্রয়োজন নাই। প্রাথমিক পুনরাবৃত্ত প্রতিক্রিয়া প্রয়োজন নাই, লিখতে যেও না, কারণ ওইগুলো জোর করে তৈরি করা। একবার দাঁড়াও,
ওয়েট ওয়েট ওয়েট, চার্জ। আমি গুরুত্ব বুঝিয়ে দিচ্ছি, নামটা থেকেই তোমার সবকিছু মনে থাকবে। এখানে প্রাইমারি কেন, ব্যাপারটার নাম প্রাইমারি দেওয়া হয়েছে কেন? এটার নাম প্রাইমারি এই জন্যই দেওয়া হয়েছে, এটা নিজের বডি সেন্ট্রিক, নিজের শরীরকে কেন্দ্র করে, নিজের শরীরের সঙ্গে সম্পর্কিত। তুমি মানে সুন্দর ব্যাখ্যা পাবে। এটা কেন প্রাইমারি সার্কুলার রিয়াকশন, নিজের শরীরের সঙ্গে সম্পর্কিত। এই অ্যাক্টিভিটি গুলো কার সঙ্গে সম্পর্কিত? সবই কিন্তু অ্যাক্টিভিটি বা রিয়াকশন, ক্রিয়া বা প্রতিক্রিয়াও, কার্যকলাপ, যার মাধ্যমে তার কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। বস্তুর সঙ্গে যে মানে বস্তু এবং বহির্জগতের সঙ্গে তার ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমেই তার কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। এগুলো সবই কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বহির্জগতের সঙ্গে বা এনভায়রনমেন্টের সঙ্গে, যার মাধ্যমে তার কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। নিজের শরীরের সঙ্গে সম্পর্কিত এই ক্রিয়া প্রতিক্রিয়াটা চলে। এটা বডি সেন্ট্রিক, হ্যাঁ, বা বডি ফোকাসড, দেহ কেন্দ্রিক, বাংলা লিখে দিচ্ছি, দেহ কেন্দ্রিক, নিজের দেহ কেন্দ্রিক এই কার্যকলাপগুলো। ঠিক আছে, কিরকম বিষয়টা সার্কুলার কেন? সার্কুলার কেন? একই কাজ বারবার ঘটে ঘটে, এই কাজটা একই কাজ বারবার করে শিশু, একই কাজ বারবার, মানে রিপিটেশন, সেই জন্য সার্কুলার, ঘুরে ফিরে আসে, সাইক্লিক ওয়েতে। সাইক্লিক মানে চক্র, সেখান থেকে সার্কুলার এসছে, মানে একই কাজ বারবার হয়, রিপিটেশন হয়, পুনরাবৃত্তি হয়। আর রিয়াকশন মানে হচ্ছে তোমার প্রতিক্রিয়া করা। এখান থেকেই তুমি পুরো ব্যাপারটা শিখে যাবে, প্রতিক্রিয়া করা কি ঘটে, কি ঘটে এখানে। চলো, এখানে যেটা ঘটে, শিশু নিজের শরীরের সঙ্গে সম্পর্কিত কাজ বারবার করে করে, কারণ সে আনন্দ পায়। নিজের শরীরের সঙ্গে, নিজের শরীরের সঙ্গে বডি সেন্টার্ড কার্যকলাপ বারবার করে আনন্দ পায়। সেটা আবার কিসের? শিশু আঙুল চষে, চষে না এই সময়? শিশু আঙুল চষে না এই সময়? হ্যাঁ না উত্তর দাও। হ্যাঁ স্যার। শিশু 0 থেকে 4 মাসের মধ্যে, 1 থেকে 4 মাসের মধ্যে সে অন্য কিছু বস্তুকে ধরে শিখতে যায় না। 0 থেকে 2 বছরের মধ্যে কিন্তু সে অন্য কোনো বস্তুকে ধরে, সেটাকে দেখে, শেখে, ঠিক আছে, কিন্তু সেটা জন্মের সঙ্গে সঙ্গে তো নয়। আমরা তো 0 থেকে 2 বছর 24 মাস মাসকে ভাগ করছি এখন। তাহলে 1 থেকে 4 মাসের কিন্তু, 1 থেকে 4 মাসে কিন্তু বাইরের কোনো জিনিসের সঙ্গে সে প্রতিক্রিয়া করে না, তাই তো? প্রথমে, প্রথম হ্যাঁ এক স্যার। মাসে তো, 1 মাসে সে কোনো জিনিসের সঙ্গেই প্রতিক্রিয়া করে না, নিজের দেহের সঙ্গেও প্রতিক্রিয়া করে না, জাস্ট রিফ্লেক্স অ্যাক্টিভিটি করে। কিন্তু 1 থেকে 4 মাসে নিজের দেহকে নিয়ে খেলছে। 1 থেকে 4 মাসে প্রথম তার বডি সেন্ট্রিক কার্যকলাপ দেখা যায়, যেটা 0 থেকে 1 মাসে দেখা যায় নাই। জাস্ট রিয়াক্ট রিফ্লেক্স অ্যাক্টিভিটি দেখা যাচ্ছিল, কাঁদা টাঁদা, কিন্তু নিজের দেহকে কেন্দ্র করে যে কাজ কারবার, সেটা কিন্তু শুরু হলো 1 থেকে 4 মাস। তখনও কিন্তু কি শুরু হয় নাই, একটা বাইরের জিনিসকে ধরবে, দিয়ে তাকে চুষবে বাইরের জিনিসকে, সেটা কিন্তু তো সে এখনো করতে শেখে নাই। সে এখন তাহলে কোন জায়গায় পৌঁছেছে? এখন নিজের দেহ কোনো একটা আঙুলকে চুষতে শিখেছে, বা নিজের মুখে হয়তো বারবার হাত দেবে আর হাসবে নিজের মনে, আবার বারবার করছে, আনন্দ পাচ্ছে সে, নিজের গালটাকে নিজে হাত দিচ্ছে, আবার হাসছে, আবার নিজের গালটাকে হাত দিচ্ছে, হাসছে, আনন্দ পাচ্ছে। প্রথম টাচ করছে, কি টাচ করছে? বাইরের জিনিস নয়, নিজের বডি। প্রথম, প্রথমে নিজের বডির সঙ্গে পরিচয়, তারপরে বাইরের জগতের সঙ্গে পরিচয়, ঠিক আছে? তাহলে এখানে কি করছে শিশু? আঙুল চুষছে এবং আনন্দ পাচ্ছে, বারবার সেই কাজ করছে। এটা কি এক্সাম্পল? প্রাইমারি সার্কুলার অ্যাকশন, দেহকে কেন্দ্র করে কাজ, শিশুর আঙুল চষে, নাহলে ভুলে যাবে আর কি, একটা লিখে দিই, শিশু আঙুল চষে এবং আনন্দ পায়, এবং এই কাজে রিপিটেশন করে। কি জন্য রিপিটেশন করে বলতো? কি জন্য রিপিটেশনটা করে বলতো? ফর হিজ ওন প্লেজার, শুধুমাত্র তার তার নিজের আনন্দের জন্য। আনন্দের জন্য। ফর হিজ ওন প্লেজার, শুধুমাত্র তার নিজের আনন্দের জন্য। এখানে যা কার্যকলাপ করে, ঠিক আছে, সব আনন্দ, অটোমেটিক আঙুল চুষতে শুরু করে এবং আনন্দ পায়, অটোমেটিক। কিন্তু সে কিন্তু ইচ্ছা করে আঙুল চষে না, অটোমেটিক আঙুল মুখে চলে যাবে, সে আঙুল চুষবে যখনই দেখবে হ্যাঁ এটা তো প্লেজারেবল, তার কাছে খুব স্বস্তিকর। স্বস্তিকর নয়, বাইরের জিনিস কিনে আমরা চষায় দেখবে বাচ্চাদেরকে, নয় কি? হ্যাঁ হ্যাঁ, স্যার।
শিশু আঙুল চষে আনন্দ পায়, এটা কি? শিশু কিন্তু ইচ্ছাকৃত প্রথম করে না, শিশুর আঙুল অটোমেটিক চলে যায়, অনিচ্ছাকৃত কিন্তু মুখে চলে যায়। যখন দেখলে বেশ ভালো লাগছে তো আবার চুষতে শুরু করে, মানে রীতিমতো দেখবে আওয়াজ করে চষে, কারণ কি? সে আনন্দ পাচ্ছে, তা মজা পাচ্ছে। ওই মজাটাই হচ্ছে তাকে ট্রিগার করছে চষাটাকে, মজার জন্যই সে চষছে, আনন্দের জন্য, ওন প্লেজারের জন্য। তাহলে শিশু আঙুল চষছে, আনন্দ পাচ্ছে, বারবার রিপিটেশন করবে আনন্দ পাওয়ার জন্য। এটা প্রাইমারি সার্কুলার রিয়াকশন। কেন এটা প্রাইমারি সার্কুলার বলো? কেন প্রাইমারি নিজের সার্কুলার? শরীর নিয়ে বারবার নিজের রিয়াকশন শরীরের সঙ্গে সঙ্গ এবং নিজের যেটা সঙ্গে বারবার ইন্টারাকশন, হচ্ছে। ইয়েস। প্রাইমারি কারণ নিজের শরীরের সঙ্গে ইন্টারাকশন, সার্কুলার রিপিটেশন, আর রিয়াকশন তো প্রতিক্রিয়া। এরকম যা যা কাজ এই সময় দেখতে পাবে তুমি, সেটা হচ্ছে সঙ্গে কিন্তু ওইগুলো থাকলোই, রিফ্লেক্স অ্যাকশন গুলো হেঁটে হেঁটে গেল না, এইগুলো নতুন করে আমদানি হলো। ঠিক আছে, তারপরে ধরো আরেকটা তুমি লিখে নিতে পারো, নিজের মুখ স্পর্শ করছে, হাসছে, আনন্দ পাচ্ছে, আবার নিজের মুখটা স্পর্শ করছে, হাসছে, আনন্দ পাচ্ছে। ঠিক আছে, রিপিটেশন ফর ইজ ওন প্লেজার। তার মানে এখানে যা কার্যকলাপ করছে সে নিজের দেহকে কেন্দ্র করে। তার মানে আগের কার্যকলাপ গুলো কি ক্যান্সেল আউট? না, সেরকম কিছু নয়, নতুন করে এগুলো জন্ম হচ্ছে। দ্বিতীয় উদাহরণ, তাহলে আমরা যদি একটা গুরুত্ব মানে সামারাইজ করি, তাহলে এখানে ব্যাপারটা, কার্যগুলো হচ্ছে, রিয়াকশন গুলো হচ্ছে দেহকেন্দ্রিক, কার্যকলাপগুলো ইচ্ছাকৃত নয়, কিন্তু ইচ্ছাকৃত নয় কার্যকলাপগুলো, কিন্তু বারবার করছে কেন বলো? ইচ্ছাকৃত নয়, তাহলে বারবার করছে কেন? নিজের আনন্দের জন্য। ভালো হ্যাঁ, লাগছে। ফর ইজ ওন প্লেজার, পুনরাবৃত্ত হচ্ছে। এটা শিক্ষার প্রথম ধাপ। হ্যাঁ, এটা তার শিক্ষার প্রথম ধাপ, বলতে গেলে শিক্ষার প্রথম ধাপ। রিফ্লেক্স অ্যাকশন গুলো কোনো শিক্ষা সেই অর্থে নয়, কারণ এগুলো জন্মগত সূত্রেই সে পেয়ে আসছে, তাই তো? হ্যাঁ কি না? রিফ্লেক্স অ্যাক্টিভিটি হ্যাঁ। গুলো সে জন্মগত সূত্রেই পেয়ে আসছে, তাই এটা শিক্ষার প্রথম ধাপ বলতে পারবে না সেই অর্থে। কিন্তু 1 মাসের পর থেকেই তার লার্নিং শুরু হচ্ছে, নলেজ অ্যাকোয়ারিং শুরু হচ্ছে, তাই এটা শিক্ষার প্রথম ধাপ। এখানে তোকে অভিজ্ঞতা অর্জন করছে, আঙুল চোষা যাই হোক, বডির সঙ্গে ইন্টারাক্ট করা, সে কিন্তু অভিজ্ঞতা অর্জন করছে, এখান থেকে তার শিক্ষা হচ্ছে, কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, বুদ্ধির বিকাশ হচ্ছে। ওই জন্য ডাক্তাররা বলে না, এই ছেলে আঙুল চুষলে বারবার আঙুলটা বের করে দেবে না, বলা হয় না? এটা তার কগনিটিভ ডেভেলপমেন্ট, তার বুদ্ধির বিকাশ বাধাপ্রাপ্ত হবে। এটা তো তোর ন্যাচারাল। এই অ্যাকশন গুলো, এই যে প্রাইমারি সার্কুলার রিয়াকশন, এটা তার ন্যাচারাল। এটা তুমি আটকে দিলে, তা 1 থেকে 4 মাসে তাহলে কি হবে? তাহলে তার কগনিটিভ ডেভেলপমেন্ট আটকে যাবে না। ওই জন্য সবাই কিন্তু বাচ্চাদের মুখে, যারা বোঝে, বাচ্চাদের মুখের আঙুলকে কিন্তু বাইরে বের করে দেয় না। খুব শিক্ষিত ধরো, এই যা পেটে ময়লা মানে নোংরা চলে যাবে, পেটে রোগ হবে, কিচ্ছু হবে না। বরং পেটের একটু রোগ হলে কোনো অসুবিধা নাই, 20 বার পটি করুক, কিন্তু তুমি যদি আঙুল টেনে বার করে নাও, সেটা তার সমূহ ক্ষতি। আমার কথা স্পষ্ট? হ্যাঁ নয় উত্তর দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হয়ে গেল 2 নম্বর স্টেজটা, প্রাইমারি সার্কুলার। এরপরে 3 নম্বর স্টেজে চলে যায়, আমরা কিন্তু 0 থেকে 24 মাসে আছি এখন। ঠিক আছে, দেহ কেন্দ্রিকের পর স্যার কি লিখলেন? 4 মাসে আছি স্যার, 24 নয়। দেহ কেন্দ্রিকের পর ওটা আমি ইচ্ছা। বলছি না, আমরা বলছি 0 থেকে 24 মাসের মধ্যে এখনো আছি। আচ্ছা, আমরা সেই হ্যাঁ হ্যাঁ জায়গাটা নিয়ে আচ্ছা। পড়াশোনা করছি। হ্যাঁ, ঠিক আছে। তো দেহ কেন্দ্রিকের পরে লিখেছি ইচ্ছাকৃত নয়, এই প্রাইমারি সার্কুলার রিয়াকশন, এই কাজগুলো কিন্তু সে ইচ্ছাকৃত করে না, কিন্তু বারবার ঘটায়। ইচ্ছাকৃত, তার আঙুলটা কিন্তু মুখে সে ইচ্ছাকৃত নিয়ে যায় না, অটোমেটিক চলে যায়। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ইচ্ছাকৃত নয়, কিন্তু পুনরাবৃত্ত হয়। বুঝতে পেরেছো? পরেরটাই যাব, 3 নম্বর। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, 3 নম্বর, সেকেন্ডারি সার্কুলার রিয়াকশন। প্রাইমারি হয়েছে, তাহলে তো সেকেন্ডারি যাব নাকি? হ্যাঁ স্যার। সেকেন্ডারি সার্কুলার রিয়াকশন। আচ্ছা, তোমরা চাইল্ড ডেভেলপমেন্ট পড়েছো, আমি জাস্ট রিয়াকশন মানে রেসপন্স নিচ্ছি। তোমরা এই এই জিনিসগুলো পড়েছো এইভাবে, এই স্টেজে 6টা ভাগ্যে, এই না গভীরে? স্যার। আমি এমনি জিজ্ঞেস করছি, কোনো না স্যার, এই ব্যাপার ভাগগুলো না। করিনি। না স্যার, সাব স্টেজ পড়িনি। হুম, 4 থেকে 8 মাস যদি পড়েও থাকো, নামও জেনে থাকো, তুমি কনসেপ্ট স্বচ্ছ থাকবে না, মানে থাকার স্কোপ কম। মানে আমি বলছি না, স্কোপটা কম, মানে সুযোগটা কম। এই পড়লে হয়তো মুখস্থর মতো পড়া যেতে পারে, তার বাইরে না।
মানে এই কংক্রিট ওয়েতে তোমার কাছে জিনিসটা থাকার সম্ভাবনাটা কম থাকবে। সেকেন্ডারি সার্কুলার রিয়াকশন তাহলে কি? সেকেন্ডারি বিষয়টা কেমন তোমরা বলো তো? প্রাইমারি বিষয়টা দেহ কেন্দ্রিক ছিল, দেখো তোমাদের নলেজটা একটা ইউনিভার্সাল হবে। তাহলে সেকেন্ডারি বিষয়টা কেমন হবে বলো তো? দেহের বাইরে অন্য বাইরে যে হ্যাঁ, তারা ধরবে। একদম। তার মানে সেকেন্ডারি হচ্ছে, এখানে সেকেন্ডারি বলতে নিজের শরীরের বাইরে, মানে পরিবেশের সঙ্গে, মানে বহির্জগতের বস্তু নিজের শরীরের বাইরে, নিজের রিয়াকশনটা, কার্যকলাপটা মানে কোথায় চলে যাবে এরপরে? শরীর থেকে বাইরে। তার মানে কি আগের গুলো সব অবলুপ্তি হয়ে যাবে নাকি? এটা কেউ ভেবো না জানো। বুঝবে এই জিনিসটা। এক একটা অ্যাচিভ করছে, এক একটা অর্জন করছে, অ্যাকোয়ার করছে, আগের গুলো কি অ্যাবলিশ হয়ে যাবে এই সময়? না, নতুন নতুন জিনিস যেগুলো ইনক্লুড হচ্ছে সেটা আমরা শিখছি। নিজের শরীরের বাইরে, বাইরের বস্তু বা মানুষের সম্পর্কিত, বাইরের বস্তু বা মানুষ মানে পরিবেশ এক কথায়, বা মানুষ সম্পর্কিত এক কথায়, বাইরের পরিবেশ সম্পর্কিত। হ্যাঁ, এই অ্যাক্টিভিটি গুলো। সার্কুলার মানে কি জানো তো অলরেডি? সার্কুলার মানে পুনরাবৃত্ত, পুনরাবৃত্তিও। একই কাজ বারবার করা। রিপিটেটিভ, লিখলাম না আর। আর রিয়াকশন মানে প্রতিক্রিয়া, কোনো ব্যাপার নয়, এখান থেকে তোমার স্পষ্ট ধারণা হবে। আমি উদাহরণ দেবো, তুমি বুঝতেই পারছো। প্রতিক্রিয়া তার মানে প্রথম শিশু বহির্জগতের সঙ্গে তার ইন্টারাকশন, কার্যত মানে বহির্জগতের সঙ্গে ইন্টারাকশন মানে তার কি মাধ্যমে? তার তার রিয়াকশনের মাধ্যমে, প্রতিক্রিয়ার মাধ্যমে, টাচিং ফাচিং এর মাধ্যমে। ঠিক আছে, এমনি দেখা টাকা তো চলছে, তার প্রতিক্রিয়া করতে শুরু করছে। দেখলেই প্রতিক্রিয়া হয় না বাবা, ইন্টারাক্ট হয় না। দেখলেই ইন্টারাকশন সবসময় হয় না। মানে এই অ্যাক্টিভিটি গুলো এই সময়ে তার ডেভেলপ করছে প্রতিক্রিয়া। কিরকম ব্যাপারটা তার? এখানে কি হচ্ছে? এটা হচ্ছে শিশু যখন নিজের শরীরের বাইরে কোনো জিনিসের সঙ্গে কিছু কাজ করে এবং তাতে আনন্দ পায়, তখন সে সেই কাজটি বারবার করে যায়। এখন তার আগ্রহটা নিজের শরীরের বাইরে চলে যায়। যদি আগ্রহ এক জায়গায় থাকে তাহলে হয়ে গেল তো, সে তার মানুষ হবে না, শরীর নিয়েই পড়বে, শরীরের বাইরে আর বেরোবে না। আস্তে আস্তেই তো আমরা এইভাবে ডেভেলপ করি। প্রথমে আমরা একদম খুব সিস্টেমেটিক সবকিছু, প্রথমে কারোর সঙ্গে ইন্টারাক্ট করি না প্রথমে 1 মাস, সেই অর্থে রিফ্লেক্স অ্যাকশন। আর জন্মগতভাবে যেগুলো বেঁচে থাকার জন্য নিয়ে আসি সেই কাজগুলো করি। তারপরে নিজের সঙ্গে ইন্টারাক্ট প্রথমে, তারপরে বহির্জগতের সঙ্গে ইন্টারাক্ট শুরু হচ্ছে, তারপরে বাইরের জিনিস শেখার কথা আসছে। বুঝতে পারছো ধীরে ধীরে কেমন বাইরের দিকে, একদম শূন্য থেকে শুরু করে নিজের শরীর থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তাহলে এখানে শিশু যখন নিজের শরীরের বাইরে কোনো জিনিসের সঙ্গে কিছু কাজ করে এবং তাতে আনন্দ পায়, তখন সে সেই কাজটি বারবার করে যায়। এই স্টেজে ঘটে সেটা, এবং তার আগ্রহ নিজের শরীরের বাইরে চলে যায় এই স্টেজে। উদাহরণ ধরো, শিশু খেলনা নাড়াচ্ছে এবং তাতে শব্দ হচ্ছে, আনন্দ পাচ্ছে, আবার সে খেলনাটা র্যাটেলটা আবার নাড়ানোর চেষ্টা করে। এটা কি প্রাইমারি সার্কুলার রিয়াকশন? আঙুল চুষে আনন্দ পাওয়া আর ঝুমঝুমির শব্দ শুনে আনন্দ পাওয়া, দুটো কি এক? না স্যার, হ্যাঁ। না আলাদা। স্যার। তাহলে এখানে এক্সাম্পল হচ্ছে, শিশু খেলনা নাড়ালে শব্দ হচ্ছে, শিশু শব্দ হয় এবং বারবার নাড়ায়, এবং বারবার নাড়ায়। খেলনা নাড়ালে শব্দ হচ্ছে, বারবার নাড়াচ্ছে। এখানে ইন্টারাকশনটা কিন্তু শিশুর দেহের বাইরে চলে গেল। আনন্দ, আনন্দের মাধ্যমেই হচ্ছে। ঠিক আছে, এইখানেও কিন্তু শিশু যা করে ইচ্ছাকৃত নয়। ধরো খেলনাটা নাড়ালো, ঠিক আছে, নাড়ানোটা হয়ে গেল তার রিফ্লেক্স অ্যাকশনের মাধ্যমে, আর আওয়াজ তৈরি হলো। এই এই পর্যন্ত 8 মাস পর্যন্ত মোটামুটি ও কিন্তু সব ভলেন্টারিলি করে না, সবকিছু ইচ্ছাকৃত ভাবে হয় না, হয়ে যায়, দিয়ে বুঝতে পারে এমন হলো, আনন্দ পায়, দিয়ে সেটা রিপিট করার চেষ্টা করে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এখানে কিন্তু যা হয় সব ইন্টেনশনালি নয়, আনইনটেনশনালি ঘটে যায়। সেটা থেকে সে কিছু একটা ফিল করে, আনন্দ পায়, দিয়ে সেটা করার চেষ্টা করে। সে জানে না কিন্তু একটা ঝুমঝুমি নাড়ালে শব্দ হবে। প্রথমেই কিন্তু সে জানে না ঝুমঝুমি নাড়ালে শব্দ হবে, দিয়ে ঝুমঝুমি নাড়ালো, দিয়ে শব্দ করলো, হলো, দিয়ে আনন্দ পেলো না। ঝুমঝুমি মানে তার হাতে আছে হয়তো, নড়ে গিয়ে শব্দ হয়েছে, অনিচ্ছাকৃত নাড়ানো কিন্তু, দিয়ে বারবার সেটা রিপিট করছে। এখানে কিন্তু কাজটা অনিচ্ছাকৃত ভাবেই হয়, দিয়ে রিপিটেশন হয়, অনিচ্ছাকৃত ভাবে হয়, রিপিটেশন হয়, এবং
আবার কাজটা করে শুধুমাত্র নিজের প্লেজারের জন্য, এটা মাথায় রাখবে। বহির্জগতের সঙ্গে ইন্টারাকশন। মা হাসলে শিশু হাসে, আবার হাসি দেখার জন্য, মায়ের হাসি দেখার জন্য শিশু আবার হাসে, হয় না? হ্যাঁ নয় উত্তর দাও। মা হাসলে শিশু হাসে, হ্যাঁ স্যার। এবং হ্যাঁ স্যার। মা হাসছে শিশু হাসছে, আবার শিশু হাসে মায়ের হাসিটা দেখার জন্য। তাহলে এটা কি? বাইরের সঙ্গে ইন্টারাক্ট নয়, বাইরের কোনো ব্যক্তির সঙ্গে ইন্টারাক্ট করছে না সে। মা হাসলে শিশু হাসে, আমি জাস্ট এটুকু লিখলাম। যখন দেখছে মা হাসলে শিশু হাসে, তো মায়ের হাসি দেখার জন্য হয়তো সে আবার হাসছে, বা মাকে হাসিয়ে দেখার চেষ্টা করছে, ঠিক আছে, নিজের আনন্দের জন্য, প্লেজারের জন্য। এটা কিন্তু বহির্জগতের সঙ্গে ইন্টারাকশন শুরু হচ্ছে তার এই 4 থেকে 8 মাসে এসব হয়। তুমি হাসলে শিশু হাসছে, ঠিক আছে, এইগুলো কিন্তু বহির্জগতের সঙ্গে ইন্টারঅ্যাক্ট। সেটা ঝুমঝুমি বস্তু হোক, বা মায়ের হাসি ব্যক্তি হোক, ব্যক্তির সঙ্গে ইন্টারঅ্যাক্ট হোক বা বস্তুর সঙ্গে। কি বললাম শুনলে? হ্যাঁ নয় উত্তর দাও। তাহলে আমরা যদি বৈশিষ্ট্য দেখি, এই স্টেজে যদি বৈশিষ্ট্য দেখি অ্যাকশন গুলো, এই স্টেজে অ্যাকশন গুলো হচ্ছে পরিবেশ কেন্দ্রিক, মানে বহির্জগৎ কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, বডি কেন্দ্রিক নয়, দেহ কেন্দ্রিক নয়। শিশুর মধ্যে কারণ এবং ফলের সম্পর্ক, কারণ ফল সম্পর্কে ধারণা গঠন হয়। কারণ কি বলতো? ওই যে ঝুমঝুমি নাড়ালে আওয়াজ হচ্ছে, তাহলে নাড়ানোটা হচ্ছে কারণ, আর আর আওয়াজটা হচ্ছে ফল। এ কিন্তু অন্য কিছু বোঝে না, কেন হচ্ছে না হচ্ছে বোঝে না, মাঝের কিছু বোঝে না। কিন্তু কি বোঝে? যে ঝুমঝুমি নাড়ালে এরকম একটা আওয়াজ হবে, কারণ আর ফল, কজ অ্যান্ড এফেক্ট বোঝে। কেন নাড়াবো, কি ভাব, কোনো ভাবনা চিন্তা সে কিন্তু করতে পারে না, জাস্ট কারণ ফল সম্পর্কে ধারণা জন্মায় এই স্টেজে। এটা করলে এটা হবে, জাস্ট এটুকু। আমি হাসলে মা হাসবে, ঠিক আছে, আমি খেলনা ঝুমঝুমি নাড়ালে শব্দ হবে, জাস্ট এটুকু বোঝে। ঝুমঝুমিটা নাড়ালে কেন শব্দ হয়, কেন রে, কেন হচ্ছে, খুদে সায়েন্টিস্ট হতে পারে না এই সময়, ঠিক আছে, লিটিল সায়েন্টিস্ট নয়, ওইসব কিছু বোঝে না। ঝুমঝুমি নাড়িয়েছে, আওয়াজ হয়েছে, ব্যাস ওটুকুই বোঝে, কারণ আর ফল বোঝে। কারণ ফলের মধ্যবর্তী কিছু প্রসেস, তার অ্যানালিসিস কিচ্ছু তার মাথায় থাকে না, ঠিক আছে। এখানেও কিন্তু কাজগুলো ইচ্ছাকৃত নয়, কিন্তু পুনরাবৃত্ত হয়। এখানেও কাজ কিন্তু ইচ্ছাকৃত নয়, কিন্তু আনন্দের জন্য পুনরাবৃত্তি। আমার কথা স্পষ্ট? হ্যাঁ নয় উত্তর দাও। তোমরা কি মিল পাচ্ছ জীবনের সঙ্গে? হ্যাঁ স্যার। একটা বাচ্চা শিশুর হ্যাঁ স্যার। ডেভেলপমেন্টের সঙ্গে মিল পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এসব এসব যদি না হয়, তাহলে শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, বুদ্ধির বিকাশ হবে, বস্তু সম্পর্কে জ্ঞান হবে, পরিবেশ সম্পর্কে জ্ঞান হবে, পরিবেশের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। পরিবেশ সম্পর্কে জ্ঞান এবং পরিবেশ সম্পর্কে পরিবেশের সঙ্গে ইন্টারঅ্যাক্ট, এটাই তো কগনিশন, তাই তো? সবকিছুর বিচার বিশ্লেষণ, হ্যাঁ স্যার। এইগুলোই তো কগনিশন। হ্যাঁ তাই এই স্যার। কার্যকলাপগুলোর মাধ্যমেই তো আমাদের তৈরি হয়। এইগুলো যদি আমাদের আটকে যায় শিশু বয়সে, তাহলে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে কি হলো? আমরা কি পড়লাম? আমরা প্রথমে পড়লাম সিম্পল রিফ্লেক্স অ্যাক্টিভিটিস, জন্মগত সূত্রে কার্যকলাপগুলো করলাম। তারপরে প্রাইমারি সার্কুলার, দেহকে কেন্দ্র করে কিছু কাজ করলাম। তারপরে দেহ থেকে বাইরে বেরিয়ে গেলাম, সেকেন্ডারি সার্কুলার রিয়াকশন। তারপরে 4 নম্বর, তাহলে এগুলো জানা উচিত কি উচিত নয়, কি রিয়েলাইজেশন হচ্ছে, আমি একটু রেসপন্স চাইছি। কি রিয়েলাইজেশন উচিত হচ্ছে, এগুলো স্যার। জানা উচিত নয়? হ্যাঁ স্যার, হ্যাঁ উচিত। স্যার। কোঅর্ডিনেশন অফ সেকেন্ডারি স্কিমাস, মানে ব্যাপারটা কি? মানে এই যে বহির্জগৎ বা সবকিছু সম্পর্কে তোমার কাজ, সেগুলোর মধ্যে একটা সমন্বয়, ঠিক আছে। কোন সময় হয়? 8 থেকে 12 মাস, আমি বলছি, বলে দেবো, বুঝিয়ে দেবো। 8 থেকে 12 মাস, 8 থেকে 12 মাসের মধ্যে এই কগনিটিভ ডেভেলপমেন্টটা হয়। তোমার একটা কোঅর্ডিনেশন তৈরি হয়, এই যে তুমি বডির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে শিখলে, এই যে তুমি বহির্জগতের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে শিখলে, এর মধ্যে যদি একটা সমন্বয় না ঘটে, তাহলে তুমি তো কি করতে পারবে না, একটার সঙ্গে একটাকে রিলেট করতে পারবে না। যেমন আগের দিনে সমন্বয়ের কথা বলেছিলাম, অর্গানাইজেশন, ওটা অন্য জিনিস। এই রকমই একটা জিনিস কোঅর্ডিনেশন হতে হবে বিভিন্ন তোমার। এই যে অ্যাকশন গুলো, রিফ্লেক্স গুলো তৈরি হচ্ছে, এগুলোর মধ্যে একটা সমন্বয় তৈরি হয়ে তবেই তো তুমি জটিল কাজ করতে পারবে। তবেই তো তুমি একটা শিশু জটিল কাজ করারও তো দরকার। শুধুমাত্র মায়ের হাসি দেখে হাসলো এটা নয়,
ওয়ান ডাইমেনশনাল কাজ তো সে সারা জীবন করে যাবে না, সে তো 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল কাজও করবে, একটু জটিল কাজও তো করবে। তাই এই যে দুটো জিনিস তোমার ডেভেলপ হলো, এবারে এই দুটো জিনিসকে তো একটা সমন্বয় দরকার, এই দুটো জিনিসকে মেশানো দরকার জটিল কাজের জন্য, তাই তো? আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ না উত্তর দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোঅর্ডিনেশন মানে কি আমি ওইভাবে বিশ্লেষণ করি। কোঅর্ডিনেশনটা কি? কোঅর্ডিনেশনটা হচ্ছে একাধিক ক্রিয়া যে তৈরি হলো তোমার, তাদের মধ্যে সমন্বয়। একাধিক ক্রিয়াগুলোর মধ্যে যদি সমন্বয় না করো তুমি, তাহলে আলাদা আলাদা কাজ করতে পারবে, সরল সরল কাজ করতে পারবে, জটিল কাজ তো করতে পারবে না। যেমন আগের দিন বলছিলাম, একটু বড় স্টেজে জটিল কাজ বলতে কি, ছুটে গিয়ে বলটাকে তুললে এবং ছুড়লে, বা জটিল চিন্তা ভাবনা করা। আমি ওই বাঘের নদীতে ঝাঁপ দেওয়ার উদাহরণ দিয়েছিলাম। সেই সেই ধরনের জটিল চিন্তা ভাবনা বা জটিল কাজ করার জন্য একাধিক কাজের, একাধিক নলেজের সমন্বয় দরকার। তো আমরা যে দুটো তিনটে ধাপ পেরিয়ে এলাম, এবারে এদের মধ্যে তো একটা সমন্বয় হতে হবে। সমস্ত গুলোকে একসঙ্গে কাজ করিয়ে কাজে লাগিয়ে একটা তো কাজ করতে পারতে হবে আমাকে, না সরল সরল কাজগুলো করতে পারলেই হবে, 1 ডাইমেনশনাল কাজগুলো। জটিল জটিল কাজও তো করতে পারতে হবে। সেটা আবার কি জিনিস স্যার জটিল কাজ, বলবো তো বটেই। কি ব্যাপারটা? একাধিক ক্রিয়ার সমন্বয়। সেকেন্ডারি, সেকেন্ডারি মানে মূলত সমন্বয়টা কোথায় হচ্ছে? বাইরের জিনিস বা বস্তু সম্পর্কিত। ঠিক আছে, ওই জন্য সেকেন্ডারি লিখেছি, কিন্তু প্রাইমারি নয় মূলত। ঠিক আছে, বস্তু সম্পর্কিত। সেকেন্ডারি মানেই তো তাই নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ স্কিমা স্যার। বলতে কি বলতো? কেন স্কিমা নাম দিলেন স্যার? আগে তো বললেন না। কেন স্কিমাতে এলাম বলতো? পূর্বে শেখা ক্রিয়া বা অভিজ্ঞতা, সেইগুলোর তো সমন্বয়। পূর্বে শেখা শেখা ক্রিয়া, কাজ হতে পারে বা অভিজ্ঞতা বা নলেজ, যা কিছু হোক, সেইগুলো সমন্বয় দরকার। তো সেটাই তো এই স্টেজে হচ্ছে। দুটো জিনিস ডেভেলপ হলো তোমার, সেবারে দুটো জিনিসকে তো সমন্বয়ের প্রয়োজন আছে, তাই তো? হ্যাঁ কি না? তুমি কি করো হ্যাঁ বলো স্যার। তো? ভালো করে শোনো, একটা বিল্ডিং যখন তৈরি করো, দেখবে বিভিন্ন কলম তৈরি করছে, পিলার তৈরি করছে, পিলার গুলো একটু উঠে যাওয়ার পর লিন্টেল দিচ্ছে, ছাদের আগে আবার বিম দিয়ে তাদেরকে কানেক্ট করছে, করে না? ধরো একটা বাড়ি তৈরি করছে, একটা রুম তৈরি হচ্ছে, ধরো 4 কোণে 4টে পিলার তৈরি হলো, 4 কোণে 4টে পিলার তৈরি হলো, 4টে আলাদা আলাদা জ্ঞানের বিকাশ হলো, 4টে আলাদা আলাদা জ্ঞানের বিকাশ হলো, এর সঙ্গে তুলনা করো। এরপরে এদের মধ্যে সমন্বয় দরকার না পিলারগুলোর মধ্যে? সেই জন্য কি করে, দেখবে ঠিক দরজার উপরে জানালার উপরে একটা ঢালাই হয়, লিন্টেল। লিন্টেল একটা ঢালাই হয়, লিন্টেল। এই যে 4টে আলাদা আলাদা বিকাশ হলো, জ্ঞানের বিকাশ, তাদের মধ্যে সমন্বয় হতে হবে, নাহলে 4টে পিলারের ক্ষমতাকে আমরা কাজে লাগাতে পারবো না, তাই তো? একটা যখন রুম বা বিল্ডিং তৈরি হয়, আলাদা আলাদা কম্পোনেন্ট গুলোর প্রথমে ডেভেলপ হয়, 4টে পিলারকে আলাদা করে তৈরি করা হয়। 1 নম্বর পিলার, 2 নম্বর পিলার, 3 নম্বর, 4 নম্বর ইন্ডিভিজুয়ালি তৈরি হলো। সেটা একসঙ্গে হতে পারে, আলাদা আলাদা যাই হবে হোক না, 4টে পিলারের মধ্যে কোনো সম্পর্ক নেই, প্রথমে তৈরি হলো। তারপরে এদের মধ্যে একটা সমন্বয় করা হয় না? হ্যাঁ না উত্তর দাও, সবাই রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তাই স্যার। স্যার। সমন্বয়টা না হলে বিল্ডিংটা 4টে পিলারের জ্ঞানকে কাজে লাগাতে পারবে, 4টে পিলারের ক্ষমতাকে কাজে লাগাতে পারবে? এদের মধ্যে যদি না সমন্বয় না স্যার। হয়, এদেরকে যদি না এক স্যার। সূত্রে না বাঁধো, শুধু ওপরে নয়, 4টে পিলারকে নিচেও এক সূত্রে বাঁধা হয়, ঠিক আছে, যেটাকে বলে টাই বিম, যেটাকে বলে কি বলে বলো? তোমাদের একটা টাই বিমকে একটা মানে একটা ইয়ে আছে, ওই কি বলে বলো? ব্যান্ড ঢালাই বলে না? একদম হ্যাঁ নিচেতে স্যার। হয়, হ্যাঁ কোমর স্যার। বাঁধা হ্যাঁ। হয়, কোমর বাঁধার পর এরপরে মাথা বাঁধা হয়। তাহলে এক একটা পিলার হচ্ছে এক একটা স্টেজ, ওই যে এক একটা ধারণার বিকাশ। এই যে সেকেন্ডারি সার্কুলার অ্যাক্টিভিটি, এক একটা অ্যাক্টিভিটির বিকাশ, এটা একটা অ্যাক্টিভিটি, এটা একটা অ্যাক্টিভিটি। এরপরে অনেকগুলো অ্যাক্টিভিটি যখন তৈরি হয়ে গেল আলাদা আলাদা ভাবে, এবারে এগুলোকে তো এক ছাতার তলায় আনা দরকার, সবগুলোকে তো একসঙ্গে বিল্ডিং এর পারপাসে কাজে লাগানো দরকার, তার জন্য আবার একটা একটা ফ্রেমে বাঁধা হয়। এইটা হচ্ছে সেটা। এই যে তিনটে স্তর আমরা পেরিয়ে এলাম, এরপরে তিনটে স্তরকে তো এক ছাতার তলায় আনতে হবে, তাদের মধ্যে তো একটা কোঅর্ডিনেশন তৈরি করতে হবে, নাহলে তিনটে স্তরে যা তৈরি হলো, মূলত কেন সেকেন্ডারিকে জোর দিল? সেকেন্ডারিটা কারণ বহির্জগৎ, পরিবেশ, দেহ নিয়ে আমাদের উদ্বিগ্ন নয়। আমাদের নলেজটা, আমাদের হচ্ছে স্কিমা, মূলত কগনিশনের ডেভেলপমেন্টটা হচ্ছে আউটার ওয়ার্ল্ডের সঙ্গে ইন্টারাকশন। কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে আউটার ওয়ার্ল্ডের সঙ্গে ইন্টারাকশন, সেই জন্য এখানে সেকেন্ডারি স্কিমার কথাই বলেছে। কিন্তু ওই যে সেকেন্ডারি যে স্কিমাগুলো তৈরি হলো, তাদের মধ্যে সমন্বয় তো দরকার,
না হলে জটিল কাজ করতে পারবে না, তুমি আলাদা আলাদা কাজ করতে পারবে। তো যাই হোক, তাহলে এখানে কি সমন্বয় হচ্ছে যা শিখলে তাদের কিরকম? ধরো শিশুর সামনে একটা খেলনা আছে, সে রিয়েলাইজ করতে পারছে, দেখতে পাচ্ছে খেলনাটা আছে কিছু একটা ঢাকা। ধরো একটা পেপার ঢাকা আছে একটা খেলনা, সে পেপারটাকে সরিয়ে দিয়ে খেলনাটা নিয়ে এলো। এটা কিন্তু একটা সিম্পল ওয়ান ডাইমেনশনাল ওয়ার্ক নয়। প্রথমে হচ্ছে পেপারটাকে সরিয়ে দিল, রিমুভ করে দিল, দিয়ে খেলনাটাকে টেনে আনলো। এটা হচ্ছে কিন্তু সিম্পল একটা ওয়ান ডাইমেনশনাল ওয়ার্ক নয়। এটা তুলনামূলক একটু জটিল কাজ, অনেকগুলো ধাপ আছে এই কাজটা। তো এই যে জটিল কাজগুলো করছে একটা লক্ষ্য পূরণের জন্য। আগে কিন্তু কোনো কাজ এরা লক্ষ্য পূরণের জন্য করেনি, এর আগে কিন্তু এই যে তিনটে স্টেজ, এর আগে কিন্তু সেই অর্থে লক্ষ্য পূরণ গোল ওরিয়েন্টেড ছিল না, ওদের কাজগুলো প্লেজারের জন্য ছিল, তাই নয়? আনন্দের জন্য ছিল, তাই নয় কি? হ্যাঁ স্যার, আনন্দের হ্যাঁ, জন্য। এখানে কিন্তু প্রথম শিশু গোল ওরিয়েন্টেড কাজ করবে, ঠিক আছে? উদ্দেশ্য প্রণোদিত গোল ডিরেক্টেড ওয়ার্ক প্রথম করছে। কিরকম? আমাকে খেলনাটা নিতে হবে, তার জন্য খেলনার উপরে কিছু একটা চাপানো আছে, লোকানো আছে, সেটাকে সরিয়ে দিয়ে খেলনা নিল। এটা গোল ওরিয়েন্টেড গোল ডাইরেক্টেড ওয়ার্ক, যেটা এর আগে কিন্তু শিশু করে না 8 মাসের আগে মোটামুটি ভাবে। তার আগে যা করেছে হুট করে হয়ে গেছে, অনিচ্ছাকৃত হয়ে গেছে, আনন্দ পাওয়ার জন্য রিপিটেশন করেছে। এই প্রথম এই বয়সে শিশু গোল ডাইরেক্টেড ওয়ার্ক করে, ঠিক আছে, উদ্দেশ্য প্রণোদিত কাজ। তার জন্য একটা খেলনা লুকানো আছে, বুঝতে পারছে খেলনাটা ওর তলায় আছে, সেটাকে সরিয়ে দিয়ে খেলনাটা নিল। খেলনাটা পাওয়ার ইচ্ছা, উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা কাজ করলো। এটা কিন্তু এই উদ্দেশ্য প্রণোদিত কাজের জন্য কিন্তু তোমার কোঅর্ডিনেশন দরকার, আদারওয়াইজ তোমার কোনো কখনো উদ্দেশ্য প্রণোদিত কাজ তুমি করতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক কেন, যাই হোক না কেন, এই যে তাহলে এই স্টেজটা কি, একটা উদাহরণ দিচ্ছি কাজের, কাজের উদাহরণ তো একটা দিতে হবে। রিয়াকশন, শিশুর সামনে একটা খেলনা আছে, সামনে আছে কিন্তু সবই সামনে, সে বুঝতে পারছে খেলনাটা ঢাকা দেওয়া আছে, লুকানো আছে। তবেই হবে, কারণ যা সামনে নেই তা কিছু পাওয়ার ইচ্ছা এদের থাকে না। যা সামনে নেই তা পাওয়ার ইচ্ছা এদের থাকে না। যা সামনে নেই তা নেই বলেই তারা ভাবে। শিশুর সামনে একটা খেলনা আছে, কিন্তু না, কিন্তু না। হ্যাঁ কিন্তু, কিন্তু কিন্তু কাপড়ের মধ্যে লুকানো আছে। শিশু কাপড়ের টুকরোটাকে রিমুভ করে সরিয়ে দিয়ে, শিশু কাপড়ের টুকরোকে রিমুভ করে খেলনাটাকে নিল, সরিয়ে খেলনা নিল। এই ধরনের জটিল কাজ কিন্তু এর আগে সে করেছে বা খুঁজে না বের করলো? স্যার। এই ধরনের গোল ডাইরেক্টেড ওয়ার্ক কিন্তু সে করেনি, যা করেছে না ভেবে করেছে, যা করেছে না ভেবে করেছে। এখানে কিন্তু গোল ডাইরেক্টেড একটা ওয়ার্ক সে ভেবে চিন্তে করলো, ঠিক আছে, অত জটিল ভাবনা করেনি সে, কিন্তু জাস্ট এটা করতে হবে এই গোলটা ছিল তার। তাহলে এই স্তরের বৈশিষ্ট্যটা কি? ওরকম অনিচ্ছাকৃত নয়, কিন্তু প্রথম অনিচ্ছাকৃত জায়গা থেকে বেরিয়ে এলো 8 মাসে। শিশুর কাজ উদ্দেশ্য প্রণোদিত, গোল ডাইরেক্টেড। সমন্বিত চিন্তা, চিন্তা করলো এবং কাজ করলো। থটের কাজে প্রথম থট আমরা দেখতে পেলাম, তাই নয় কি? প্রথম থট যেটা আমাকে পেতে হবে, তার জন্য ওটাকে সরাতে হবে। এর মধ্যে অনেকগুলো কোঅর্ডিনেশন দেখতে পেলাম, কোঅর্ডিনেশন নয়, প্রথমে ভাবলো যে আমাকে এটা পেতে হবে, তারপরে বুঝলো যে ওর তলায় আছে, ওটাকে সরাতে হবে। একটা অ্যাক্টিভিটি নয়, ওয়ান ডাইমেনশনাল অ্যাক্টিভিটি এটা নয়, অনেকগুলো বিষয়ের সমন্বয় দরকার হয়েছে, তবে এই জটিল কাজটা, তুলনামূলক জটিল মাল্টি ডাইমেনশনাল ওয়ার্কটা সে করতে পেরেছে। তাহলে একটা কোঅর্ডিনেশন দেখতে পাচ্ছি। শিশুর প্রথম ইচ্ছাকৃত আচরণ, তাই তো? কারো কোনো অস্পষ্টতা আছে ছবিটা নিয়ে? একদম সুন্দর ডেভেলপমেন্ট, একের পর হ্যাঁ এক স্যার। ধাপ ওয়াইজ। ইচ্ছাকৃত আচরণ, শিশুর প্রথম ইচ্ছাকৃত আচরণ এই স্টেজে। কারো কোনো অসুবিধা? হ্যাঁ নাই উত্তর দাও। না স্যার। তাহলে প্রাইমারি হলো, সেকেন্ডারি হলো, দিয়ে সেগুলোর মিশ্রণ হলো। মূলত সেকেন্ডারি ওয়ার্কের কারণ কগনিশনটা হচ্ছে আউটার ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের ইন্টারাকশন, মূলত তাদের কোঅর্ডিনেশন হলো। এরপরে প্রাইমারি সেকেন্ডারির পরে চলে আসে টার্সিয়ারি।
স্যার আরেকবার দেখান প্লিজ, একটু বাকি। বুঝেছো? দেখেছো? হ্যাঁ স্যার। বলছি শুক্রবারের ক্লাসটা আপলোড করছি না তাহলে? না, করছি না, যেহেতু কালকে হবে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জন্যই ফোন করলাম। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। পরে আবার কথা বলবো, হ্যাঁ পড়াচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। চলো। কি বললাম? কি বললাম গো? টার্সিয়ারি সার্কুলার রিয়াকশন 5। 1 2 3 4 5 করে লিখতে পারো, ওগুলো রোমানে লিখেছি, এটা 5 লিখেছি। ওটা নিয়ে বিষয় নেই, তোমরা তোমাদের মতো যেমন লিখছিলে লেখো। টার্সিয়ারি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। টার্সিয়ারি সার্কুলার রিয়াকশন কোন সময় দেখতে পাবে? 12 থেকে 18 মাস। এইটাই একটু বেশি টাইম কনজিউমিং। এখানে কি কি হয়? শিশু একই কাজে নতুন নতুন উপায় খোঁজার চেষ্টা করে, ফলাফল বোঝার চেষ্টা করে, পরীক্ষা নিরীক্ষা করে। ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল অ্যান্ড এরর মেথড কি বললাম? টার্সিয়ারিতে কি করে শিশু? টার্সিয়ারি সার্কুলার রিয়াকশনে শিশু কি করে? খুদে সায়েন্টিস্ট, লিটিল সায়েন্টিস্টের কথা একটু আগে বলছিলাম না? টার্সিয়ারি সার্কুলার রিয়াকশনে শিশু কি করে? নতুন নতুন কাজের উপায়, মানে প্রাইমারি সেকেন্ডারিকে অতিক্রম করে। টার্সিয়ারি মাল্টি ডাইমেনশনাল, 1 2 বাদ দিয়ে তার বাইরে চলে গেল। ঠিক আছে? শিশু একই কাজে নতুন নতুন উপায় খোঁজার চেষ্টা করে, ফলাফল বোঝার চেষ্টা করে, পরীক্ষা নিরীক্ষা করে। একটা বা ধরো ইয়ে গ্লাসকে ঠুকে দিল, একরকম আওয়াজ পেলো। মেঝেতে ঠুকে দিল, আবার দেয়ালে ঠুকলো, আরেক রকম আওয়াজ পেলো। ঠিক আছে? আওয়াজটা নিয়ে গবেষণা করতে শুরু করে, যে কোনখানে ঠুকলে, কেমন ভাবে ঠুকলে বাসনপত্র কেমন আওয়াজ হচ্ছে দেখবে। ওরা এইগুলো করতে শুরু করে তখন। ঠোকাঠুকি আওয়াজ, আলাদা আলাদা আওয়াজ তৈরি করার চেষ্টা। হুম, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে এই স্টেজে। একদম আমি খুব ফিল করেছি এই জিনিসটা। এই 12 থেকে 18 মাস ওরা কিন্তু এক্সপেরিমেন্ট, বিভিন্ন রকম সাউন্ড, হ্যাঁ বিশেষ করে সাউন্ড, ওরা কিন্তু বিভিন্ন রকম ভাবে সাউন্ড গুলো তৈরি। একটা জিনিস, ওই যে বললাম, একটা হয়তো গ্লাসকে আমি আমার ছেলেকে দেখেছি, ওই গড়িয়ে দিল, গড়িয়ে দিয়ে শেষ দিকে গড়িয়ে 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 শেষে একটা অদ্ভুত আওয়াজ আসে। ওইটা কি ও বারবার শুনছে। মানে আমি ওটা এই 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 মুহূর্তে মানে কিসে কোথায় গড়িয়ে দিচ্ছিল মনে করতে পারছি না। গ্লাসটাকে বারবার গড়িয়ে দিয়ে এমন ভাবে গড়িয়ে দিচ্ছে, একটা পিকুলিয়ার আওয়াজ আসছে গ্লাসটা যখন গড়িয়ে 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 শেষে থেমে থেমে যাচ্ছে। এই একটা পিকুলিয়ার আওয়াজ তৈরি হচ্ছিল। আর বারবার গলা গ্লাসটাকে দেখছি গড়াচ্ছে, আমি সবাইকে ওটা দেখিয়েছিলাম। গ্লাসটাকে বারবার গড়িয়ে দিয়ে, এটা শুধু আমার ছেলে বলে নয়, প্রত্যেকের প্রত্যেকের ক্ষেত্রেই হয়। এটা ন্যাচারাল। এটা মানে তার এটা হতে হবে, না কগনিটিভ ডেভেলপমেন্ট আটকে যাবে স্টেজে এটা হওয়ার। কেউ দেখলো কেউ দেখলো না, একদম পরিষ্কার আমি দেখেছি যে একটা গ্লাসকে গড়িয়ে দিচ্ছে। এটা কিসের উপর বেশ গড়াচ্ছে এটা অ্যাকচুয়ালি আমি মনে করতে পারছি না। এবং গড়ি না না না, একটা বাটিকে এসে লাট্টুর মতো ঘুরিয়ে দিচ্ছে। বাটিকে দেখবে টংমং টংমং ঘুরতে 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 ঘুরতে, বাটিটা যেমন ঘুরতে 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 যখন আস্তে আস্তে থেমে যায় দিয়ে যে থেমে আসে, একটা অদ্ভুত আওয়াজ হয়। বাটিটাকে জোর ঘুরিয়ে দিচ্ছে লাট্টুর মতো। দিয়ে যখন টংমং 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 করে করতে করতে শেষে শেষে যখন একবারে থেমে যায় বাটিটা, তখন একটা অন্যরকম আওয়াজ হচ্ছে, আর বারবার ওটাই শোনার চেষ্টা করছে। বারবার ওই জিনিসটাই ও করছে, রিপিটেশন করছে। আর ওইটাই শোনার চেষ্টা করছে, ও আওয়াজটাকে ফিল করছে যে এরকম ভাবে দিলে এরকম হচ্ছে, আবার একটু অন্যরকম ভাবে দিচ্ছে। মানে আমি বলতে চাইছি, ওরা বিভিন্ন রকম জিনিস বিশেষ করে আওয়াজ নিয়ে গবেষণা করার চেষ্টা করে। ঠিক আছে? বিভিন্ন রকম বস্তু ঠোকাঠুকি, হ্যাঁ তার কারণ বোঝার চেষ্টা করে। খেলনা, খেলনা নিয়ে ওরকম করে, কোথায় ঠুকলে কেমন আওয়াজ হচ্ছে, কেমন ভাবে ঠুকলে, হ্যাঁ বিছানা থেকে ছুড়ে দিলে কেমন আওয়াজ হচ্ছে, বারান্দায় বসে উঠানে ছুড়ে দিলে কেমন আওয়াজ হচ্ছে। এই সব চলতে থাকে এই বয়সে। ঠিক আছে? ওরা বিভিন্ন রকম আওয়াজ টাওয়াজ, নতুনত্ব জিনিস নিয়ে ভাবনা চিন্তা, হ্যাঁ এক্সপেরিমেন্ট চলতে থাকে এই সময়। তাহলে এই সময় শিশু একই কাজে নতুন নতুন উপায় খোঁজার চেষ্টা করে,
ফলাফল বোঝার চেষ্টা করে যে কি কিরকম ভাবে গড়িয়ে দিলে কেমন আওয়াজ হচ্ছে, কিরকম ভাবে ঘুরিয়ে দিলে কেমন আওয়াজ হচ্ছে। এই যে ফলাফল বোঝার চেষ্টা একদম ফ্যাক্ট, পরীক্ষা নিরীক্ষা করে, ট্রায়াল এরর মেথড করে, ঠিক আছে, এই সব চালাতে থাকে। লিখে নাও এক লাইন, শিশু একই কাজের একই কাজের নতুন নতুন উপায় খোঁজার চেষ্টা। ওই যে বিভিন্ন ভাবে ঠোকা, বিভিন্ন ভাবে গড়িয়ে দেওয়া, খেলনা হোক, বাসনপত্র হোক, জিনিসপত্র হোক, নতুন নতুন উপায়ে এই শিশু একই কাজে নতুন নতুন উপায় খোঁজা এবং তার ফলাফল বোঝার চেষ্টা করে। এগুলো তো সবই তার বুদ্ধির বিকাশ হচ্ছে, কিন্তু এটা ভুললে চলবে না, আমরা কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট করছি। পরীক্ষা নিরীক্ষা করে, এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা করে, ঠিক আছে, এটা লিখে নিলে। তারপরে একটা কাজের উদাহরণ দাও, যেটা আমরা করছি একটা এই ধরনের টারসিয়ারি সার্কুলার রিয়াকশন। শিশু খেলনা মেঝেতে ফেলে দিয়ে দেখে কি হয়, কিরকম আওয়াজ আসছে। শিশু খেলনাকে বিছানা থেকে ফেলে দেয়, দেখে কিরকম আওয়াজ আসছে। শিশু একটা বাসনপত্র দুটো বাসনের মধ্যে ঠুকতে শুরু করে, একটা গ্লাস আর একটা খুন্তিকে নিয়ে ঠুকতে শুরু করবে, দেখবে কেমন আসছে। এবারে খুন্তিটা একটা কড়াইয়ে ঠুকতে শুরু করবে, দেখবে কেমন আওয়াজ আসছে। খুন্তিটা কড়াইয়ের উল্টো পিঠে ঠুকতে শুরু করবে, দেখবে কেমন আওয়াজ আসছে। নতুন নতুন উপায়, কাজের উপায়। একবার খুন্তিটা নিয়ে কড়াইয়ে ঠুকলো, একবার খুন্তিটাকে নিয়ে মেঝেতে ঠুকলো, একবার খুন্তিটাকে নিয়ে একটা গ্লাসে ঠুকলো, একটা গ্লাসের সঙ্গে বাটি ঠুকে দিল, একটা খেলনাকে জোর গড়িয়ে দিল, ঠিক আছে, একটা খেলনাকে জোরে ছুঁড়ে দিল দেয়ালে। এই সব নতুন নতুন কাজ। এবং কি ঘটলো, কাজটা কেন করে, ফলাফল বোঝার চেষ্টা করে, পরীক্ষা নিরীক্ষা করে, সব দেখার চেষ্টা করে। কিউরিসিটি বেড়ে যায় তার, উৎসুক কেমন হয় দেখি, হ্যাঁ, তারাও জানতে। থালা বাসন ঠুকে বিভিন্ন রকম শব্দ বোঝার চেষ্টা করে। থালা বাসন ঠুকে, থালা বাসন বিভিন্ন ভাবে ঠুকে বিভিন্ন রকম ফলাফল বোঝার চেষ্টা করে। ফলাফলকে বোঝার চেষ্টা করে। একটা উদাহরণ, যখন অনেক উদাহরণ আছে। বৈশিষ্ট্যটা কি এই স্টেজের, সমস্যা সমাধানের চেষ্টা। এটা এখানে আছে একটা, মানে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এর দিকে গেল। ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু করতে পারে না, হ্যাঁ, সামনে কিছু না থাকলে ওরা কিচ্ছু ভাবতে পারবে না। একটাই কথা, যা কিছু করছে, যেটুকু ভাবছে অল্প স্বল্প, সব সামনের জিনিসকে নিয়ে। যা করে ইচ্ছাকৃত এবং বুদ্ধিদীপ্ত। লিটল সায়েন্টিস্টের মতো কাজ করে, বিজ্ঞানী সুলভ আচরণ। এই ওয়ার্ডগুলো কি, ওয়ার্ডগুলো তোমাদের বোঝার জন্য দিয়েছি, হ্যাঁ। কি বললাম, কারো কোনো অসুবিধা? না স্যার। এরপরে বিষয় হচ্ছে, যা সামনে আছে তাই যদি আজীবন ভাবে হবে? যা সামনে আছে তাই যদি ভাবে হবে? হবে না। বড় হলে পার্কে ঘুরে এলো, সেটা যদি রিক্যাপিচুলেট না করতে পারে, স্মৃতি রোমন্থন না করতে পারে, তাহলে হবে? না স্যার। হবে না। যা চোখের অন্তরালা আছে তাকে নিয়েও ভাবতে পারতে হবে। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং তোমাকে পেতে হবে। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর ক্ষমতা না জন্মালে তোমার জীবন চলবে না। শুধুমাত্র চোখের সামনে যা আছে, কংক্রিট, মূর্ত, সেই সব নিয়েই ভাবছে। যা হচ্ছে দেখো চোখের সামনের জিনিস নিয়ে, ও যা আউট অফ সাইড সেসব নিয়ে কিছু করছে না। খুন্তিই ঠুকুক আর লাথিই মারুক আর ব্রেস্ট ফিডিংই করুক, কেউ দূরে নেই কিন্তু এই স্টেজে, ঠিক আছে, সব কাছে। এবং কোনো মেন্টাল ফ্রেমওয়ার্ক নাই, কোনো কিছু সে চোখ বন্ধ করে ভাবতে পারবে না। এটা হচ্ছে মেন্টাল ফ্রেমওয়ার্ক, মেন্টাল রিপ্রেজেন্টেশন। চোখ বন্ধ করে সে কোনো কিছু ভাবতে পারবে না, যা কিছু করছে চোখের সামনের জিনিস নিয়ে। ধীরে ধীরে একটু উপরের দিকে যাচ্ছে বটে, একটু বুদ্ধি কাজে লাগাচ্ছে বটে, কিন্তু বুদ্ধি কাজে লাগালে কি হবে, আউট অফ সাইট করে দাও, বুদ্ধি ওর হাফিস। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমার কথা পেরেছি। শুনলে?
হুম। হ্যাঁ স্যার। চলো, তাহলে এরপরে আমরা সেই দিকে আস্তে আস্তে যাচ্ছি, যে না শুধু চোখের সামনে থাকলেই হবে না বাবা, চোখের অন্তরালে থেকেও কিছু ভাবতে হবে, নাহলে অনেক অসুবিধা। চলো, মেন্টাল রিপ্রেজেন্টেশন 18 থেকে 24, কিন্তু ঘেটে ফেলো না কেউ। চলো, 2 বছরের টার্গেটে আগাচ্ছি। মেন্টাল রিপ্রেজেন্টেশন, মানসিক প্রতিকল্প, মানসিক প্রতিচ্ছবি, 18 থেকে 24 মাস। কেন গো? এটা ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে, কারণ এরপরে 2 বছর থেকে তাকে তো ভাবতে হবে, যা চোখের সামনে দেখতে পাবে না, যা চোখের সামনে দেখতে পাবে না। বাঘকে দেখে বাঘের কথা সে ভাবতে পারে মোটামুটি ভাবে, এই সময় থেকে ডেভেলপ হয়, কিন্তু ডেভেলপটা এক্সট্রিম পর্যায়ে যায় 2 বছরের পর থেকে। এই মেন্টাল রিপ্রেজেন্টেশন বা সিম্বলিক থট এর পরের স্টেজে আসে। তো এর পরের স্টেজে কি হরাম করে চলে আসবে, ধপাস করে উপর থেকে পড়বে ক্ষমতাটা? মানে একটা না সফটওয়্যার, স্যার। ডাটা কেবল দিয়ে তাকে গুঁজে দেওয়া হবে, সফটওয়্যারটা তাকে ট্রান্সফার করা হবে, এরকম তো নয় যে একটা সফটওয়্যার মেন্টাল রিপ্রেজেন্টেশন 2 বছরে ডাটা কেবল গুঁজে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে, ট্রান্সফার করে দেওয়া হবে একটা সিস্টেম থেকে তার শরীরে, এরকম নয়। ধীরে ধীরে ওই জিনিসগুলো ডেভেলপ হচ্ছে। মেন্টাল রিপ্রেজেন্টেশন 18 থেকে 24 মাসেই যে হঠাৎ করে চলে আসছে সেটাও নয়, তার আগেও ধীরে 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 ওই যে বুদ্ধিকে অল্প অল্প করে কাজে লাগাচ্ছে, সেটা কোথাও একটা মনের অন্তরালে অল্প হলেও তার তৈরি হচ্ছে। একদিনে হঠাৎ করে এগুলো পড়ে যায় না, কিন্তু কোন জায়গায় আমরা প্রথম সেটা রিফ্লেকশন হচ্ছে, কোথায় আমাদের কাছে ফিজিক্যালি সেটা চোখের উপরে ভাসছে, আমরা দেখতে পাচ্ছি, ফিল করছি, রিয়েলাইজ করছি, সেই স্টেজটাকে আমরা বুঝবো। মেন্টাল রিপ্রেজেন্টেশনটা একটু স্ট্রং ফর্মে আসছে 18 থেকে 24 মাস। রাইট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। কোথায় বাড়ি? আচ্ছা, তুমি একটা কাজ করো, ঘন্টা খানিক পরে কল করো, আমি পড়াচ্ছি, হ্যাঁ। হুম। আচ্ছা, শিশু কাজ করার আগে সেটা নিয়ে পরিকল্পনা করতে পারে। কাজ করার আগে সেটা নিয়ে পরিকল্পনা করতে পারে, এবং বস্তুর মানসিক প্রতিকল্প গঠন করতে পারে। এবং বোঝাবো, এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ, বস্তুর মানসিক প্রতিকল্প তৈরি করতে পারে, গঠন করতে পারে। এই লিঙ্কেজটা না তৈরি করলে পরের স্টেজে যাবো কি করে? খাপছাড়া ভাবে শিখতে পারবে না তুমি। কিরকম? কিরকম মানসিক প্রতিকল্প কি? ধরো, কাউ, তুমি বললে, সে কিন্তু কাউয়ের কথাটা চোখের সামনে, গরু, গরুকে চোখের সামনে আনতে পারে, তার শুরুয়াতটা এখানে হয়। ধরো, প্রিটেন্ড প্লে মানে কি? একটা শিশুকে একটা পুতুল নিয়ে সে খাওয়ানোর অভিনয় করতে পারে। কখন করতে পারে খাওয়ানোর অভিনয়? সেটা একটা মানসিক প্রতিকল্প। ধরো, আর একটু সহজে বলি, যেটা তার পিছনে আছে, লুকানো আছে, সেরকম জিনিসকেও সে খোঁজার চেষ্টা করতে পারে। আউট অফ সাইট, একটু আগে খুঁজছিল, সেটা কিন্তু আউট অফ সাইট ছিল না, চোখের সামনে ঢাকা দেওয়া ছিল, সেইটাকে ঢাকাটা সরিয়ে সে তুলে আনলো। এখন কিন্তু একটা বস্তু চোখের আড়ালে আছে, কোথাও লুকানো আছে, বা সে খুঁজে পাচ্ছে না, সে খোঁজাচ্ছে, দেখতে চাইছে সেই বস্তুটাকে। একটা খেলনা বাঘ আছে তার, সে বাঘটা কোথায় আছে তার মাথায় এসছে, আমার একটা বাঘ আছে, সেটাকে খুঁজছে। এটা কখন সম্ভব? আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এই ব্যাপারটা থাকলে আর সম্ভব নয়। তার মানে কি, যেটা আউট অফ সাইট সেটাকে নিয়েও সে এখন ভাবতে পারছে, সেটা তার মানে বাঘের মানসিক প্রতিচ্ছবি একটা তৈরি করে ফেলেছে সে। আমার কথা স্পষ্ট? বাঘের একটা মানসিক প্রতিচ্ছবি সে তৈরি করে ফেলেছে। বাঘের অবর্তমানু তার মাথার মধ্যে বাঘ জিনিসটা ঘোরাফেরা করছে এখন, বাঘকে ভাবতে পারছে। আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস অর নো?
হ্যাঁ স্যার। একটা হ্যাঁ বাঘ, স্যার। তার খেলনা বাঘ হ্যাঁ আছে, স্যার। সে খেলনা বাঘটাকে দেখতে পাচ্ছে না, সে খোঁজার পরিকল্পনা করছে বা খুঁজতে চাইছে। তার মানে যা দেখতে পাচ্ছে না সেটা নিয়ে ভাবার ক্ষমতা তার জন্মাচ্ছে, যার জন্য বাঘটাকে দেখতে না পাওয়া সত্ত্বেও বাঘ নিয়ে ভাবছে এবং খোঁজার চেষ্টা করছে। একটু আগেও তো স্যার আপনি খোঁজার কথা বললেন, সেটা কিন্তু তার চোখের অন্তরালে ছিল না, চোখের সামনে কোনো কিছু দিয়ে ঢাকা দেওয়া ছিল, সেটা আলাদা। আর একদম আউট অফ সাইট তাকে খুঁজছে, সেটা এক জিনিস কি? ইয়েস অন, হ্যাঁ কি না এক জিনিস? না স্যার, এটা আলাদা। না একদম স্যার। আলাদা আলাদা। জিনিস। একটা চোখের অন্তরালে জিনিসকে নিয়ে তুমি খুঁজছো মানে তার মানসিক প্রতিচ্ছবি গঠন হয়েছে, মাথার মধ্যে তার একটা ছবি তৈরি হয়েছে তোমার। সেই ছবি কি কি ফর্মে হতে পারে একটু পরে বলবো, ঠিক আছে? এই মেন্টাল রিপ্রেজেন্টেশন বা সিম্বলিক থট, প্রতীকী একটা চিন্তা তৈরি হয়েছে তাকে নিয়ে, প্রতীকী একটা ভাবনা তৈরি হয়েছে, সিম্বলিক থট। বাঘের অবর্তমানও বাঘ নিয়ে তুমি ভাবার ক্ষমতা অর্জন করে ফেলেছো, না হলে তুমি তো কগনিটিভ ডেভেলপমেন্ট এক্সট্রিম পর্যায়ে নিয়ে যেতে পারবে না। শুধু চোখের সামনে যা দেখবে সেটা নিয়েই ভাববে, তাহলে তো মানে কগনিটিভ ডেভেলপমেন্ট আটকে যাবে। যা চোখের সামনে নেই এরকম বহু জিনিস নিয়ে আমাদেরকে পরিকল্পনা করতে হয়, কাজ করতে হয়, ভাবতে হয়। সেটা বাচ্চা বয়সে হয় না, আস্তে আস্তে গঠিত হয়, এই গঠন হতে শুরু করছে। একটা তুমি একটা লম্বা কাঠের স্কেলকে নিয়ে, একটা 15 সেন্টিমিটারের স্কেলকে কানে নিয়েছে একটা বাচ্চা, ফোন 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 করছে। তার মানে কি? ফোন তার চোখের সামনে নেই, কিন্তু ফোনের কথা সে এখন ভাবতে পারছে, যার জন্য 15 সেন্টিমিটারের স্কেলটাকে কানে নিয়ে সে হয়তো ফোন করছে, ইজি হিজিবিজি বলছে বা কিছু বলার চেষ্টা করছে। কেন বলতে পারছে গো? ফোন চোখের সামনে নেই কিন্তু কোনো কিছুকে একটা ফোন ভাবতে পারছে। এটাই হচ্ছে মানসিক প্রতিকল্প বা কোনো কিছু ছবি তার মনের মধ্যে এখন তৈরি করে করতে পেরেছে। যা চোখের সামনে নেই তা ভাবতে পারছে, মানে তার ছবিটা তার মাথায় তৈরি হয়ে গেছে। তাহলে মেন্টাল রিপ্রেজেন্টেশন কি জিনিস তুমি বুঝতে পারছো? হ্যাঁ না উত্তর দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পেরেছি। একটা, স্যার পেরেছি, তাড়াতাড়ি চলুন পরের ধাপে, তাই তো? না স্যার, সেইটা বলিনি, বললাম বলো বুঝতে নাই তো? পেরেছি। আচ্ছা, ধরো হ্যাঁ একটা স্যার। বাড়িতে অ্যামাজনের কিছু একটা তুমি অর্ডার করেছো, ফ্লিপকার্টে একটা বক্স, সুন্দর বক্স এসছে। ওই বক্স গুলোকে আমার ছেলে কি করে জানো? গোয়াল বানায়, গোয়াল, কাউসের। মানে আমি কম বয়সে একটা ছেলে, ওই যে সব ছেলেই করে, মানে ওই যে ইয়েটাকে নিয়ে, বক্সটাকে নিয়ে গোয়াল বানাচ্ছে, বা একটা কার বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, তার উপর পুতুল চাপিয়ে পুতুলকে ছোটাচ্ছে। তার মানে গাড়ি নিয়ে তার একটা মানসিক প্রতিচ্ছবি তৈরি হয়েছে, গাড়িটা চোখের সামনে না থাকলেও গাড়িকে নিয়ে ভাবতে পারছে, কোনো একটা জিনিসের মাধ্যমে গাড়ির সিম্বলিক থট আনতে পারছে। ওই যে বক্সটাকে সে গাড়ি করেছে, বা গোয়াল করেছে, কাউসেট করেছে, বা আস্তাবল করেছে। হুম, তার মানে কি? গোয়াল চোখের সামনে নেই, গরুর গোয়াল, গোশালা, কাউসেড বা কার চোখের সামনে নেই, কিন্তু কোনো একটা বস্তুকে সে কার ভাবছে, তার একটা মানসিক প্রতিচ্ছবি, সিম্বলিক থট তৈরি হলো। এইগুলো, এইটা হচ্ছে মেন্টাল রিপ্রেজেন্টেশন। এই মেন্টাল রিপ্রেজেন্টেশন কি কি আমি বললাম? ফাইন্ডিং এ হিডেন অবজেক্ট, ঠিক আছে? চোখের অন্তরালে থাকা কোনো জিনিসকে খোঁজা, তার জন্য মানসিক প্রতিচ্ছবি দরকার হয়, জিনিসকে খোঁজা। একটি স্কেলকে ফোন বানানো, এগুলো সব মেন্টাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এর বৈশিষ্ট্য কি? খুব ক্রুশিয়াল। মানসিক প্রতিচ্ছবি কি? ডেভেলপমেন্ট অফ সিম্বলিক থট, প্রতীকী চিন্তার বিকাশ, চিন্তা বা ভাবনার বিকাশ। ডেভেলপমেন্ট অফ সিম্বলিক থট, ইংরেজিটা লিখে নাও, এটাই পরের স্টেজের চাবিকাঠি। ডেভেলপমেন্ট অফ সিম্বলিক থট, মানে সেই সিম্বলটা কিসে হবে বলতো? এখন ওই সিম্বলটা পরে বলছি। অ্যান্ড অ্যান্ড
ডেভেলপমেন্ট অফ সিম্বলিক থট এবং বস্তু স্থায়িত্ব নিয়ে ধারণা, তাই তো? যা চোখের সামনে নেই তারও যে অস্তিত্ব আছে সেই ধারণা জন্মাচ্ছে এই স্টেজের শেষে এসে, ডেভেলপ করছে ধীরে ধীরে, কিন্তু এক্সট্রিম পর্যায়ে যাবে পরের স্টেজে বস্তুর স্থায়িত্ব। যদি বলে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে জ্ঞান থাকে না, কোন স্টেজে? এই স্টেজই, সেন্সারি মোটর স্টেজ, তাই তো? এইটা বলো না যেন হ্যাঁ আবার স্যার। হ্যাঁ স্যার। মেন্টাল রিপ্রেজেন্টেশন বলো না, বস্তু স্থায়িত্ব সম্পর্কে জ্ঞান থাকে না কোন স্টেজে? সেন্সারি মোটর স্টেজ। আবার সেন্সারি মোটর স্টেজের শেষ দিকে এটা গঠন হচ্ছে, দিয়ে আস্তে আস্তে চরম পর্যায়ে যাচ্ছে কোথায়? বস্তু স্থায়িত্ব সম্পর্কে, বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা। মানে যা চোখের আড়ালে আছে তারও অস্তিত্ব আছে সেটা বুঝতে শুরু করছে এরপরে, একটু আগে বুঝছিল না, যা চোখের আড়ালে নেই তাকে নিয়ে ভাবতে চাইছিল না। তার মানে ডেভেলপমেন্ট অফ সিম্বলিক থট এন্ড অবজেক্ট পার্মানেন্স, ইংরেজিটা নিজের মতো করে লেখো, অবজেক্ট পার্মানেন্স। বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ নয় উত্তর দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্রিস্টাল ক্লিয়ার প্রথম স্তরটা? হ্যাঁ স্যার। পরিষ্কার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আস্তে আস্তে কি করে তুমি মূর্ত থেকে এরপরে বিমূর্তর দিকে যাচ্ছ। যা চোখের সামনে, যা কংক্রিট, কংক্রিট হচ্ছে যা চোখের সামনে আছে মূর্ত, কিন্তু শুধু মূর্ততে আবদ্ধ থাকলে হবে না, তোমাকে বিমূর্ততে ধীরে ধীরে যেতে হবে এবং জটিল চিন্তা ভাবনা করতে হবে। এখন তুমি বিমূর্তর দিকে পা বাড়াচ্ছ মাত্র, এখন বিমূর্ততে সেই অর্থে তুমি ডেভেলপ করতে পারোনি এই স্টেজে, জাস্ট পা বাড়াচ্ছ এবং জটিল চিন্তা ভাবনা তখন করতেই পারছো না। তাহলে আমাদের টার্গেট হচ্ছে, আমাদের আলটিমেট কগনিটিভ ডেভেলপমেন্টের টার্গেট কোথায় জানো? বিমূর্ত জটিল চিন্তা ভাবনা। বিমূর্ত মানে যাকে চোখের সামনে দেখতে পাবো না, অ্যাবস্ট্রাক্ট, তাকে নিয়েও ভাবতে পারা এবং জটিল চিন্তা ভাবনা করা, এটাই তো এক্সট্রিম পর্যায়, তাই নয় কি? যা বিমূর্ত, যা হ্যাঁ স্যার। চোখের সামনে নেই তাকে নিয়ে ভাবতে পারা এবং জটিল কল্পনা, জটিল প্রবলেম সলভ, এটা করাই আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের একদম হাই লেভেলের চাহিদা। ধীরে ধীরে দেখো সেই দিকে আগাচ্ছি। কোন দিকে? যেটা চোখের সামনে নেই তাকে নিয়েও ভাববো, যেটা চোখের সামনে আছে তাকে তো ভাববোই পারবোই। আলটিমেট আমাদের ধীরে ধীরে কোথায় চলে যাব? যা চোখের সামনে নেই তাকে নিয়ে জটিল চিন্তা ভাবনা আমরা করতে পারবো, জটিল প্রবলেম সলভ আমরা করতে পারবো। একটা জটিল, তুমি ত্রিকোণমিতির প্রবলেম সলভ করছো, ওটা পুরো বিমূর্ত নয়? ত্রিকোণমিতির একটা সাইন থিটা কস থিটা নিয়ে প্রবলেম সলভ করছো, তুমি ওর প্রয়োজনটা বুঝছো সবসময়? ওটা খায় নয় মাথায় দেয়, বুঝছো? ত্রিকোণমিতির একটা না জটিল স্যার। প্রবলেম সলভ করছো, না হ্যাঁ স্যার। সব সময় তুমি তার অ্যাপ্লিকেশন বুঝতে পারো? তুমি ওই না। মেকানিক্যালি করে যাও, বিমূর্ত একটা জিনিস নিয়ে তুমি জটিল প্রবলেম সলভ করে যাও। তো সেই জায়গায় পৌঁছানো আমাদের টার্গেট, কিন্তু ওই বিমূর্তটা একসময় আবার মূর্ত হয়ে যাবে তোমার কাছে, ঠিক আছে? তো যাই হোক, বিমূর্ত যা তোমার সামনে মূর্ত নয় সেগুলো নিয়েও তোমাকে ভাবতে হবে, জটিল চিন্তা ভাবনা, জটিল প্রবলেম সলভ করতে হবে। ধীরে ধীরে আমরা কিন্তু সেই দিকে আগাচ্ছি। তোমরা আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ এর স্যার। পরের স্টেজ, আমরা 1 নম্বর স্টেজ পড়ে শেষ করলাম। আমি জোর দিয়ে বলছি, কোনো জায়গায় তুমি এই মানে কংক্রিট ওয়েতে, একদম ইন্ট্রিগেটেড ওয়েতে, ধাপে ধাপে একটার সঙ্গে একটা লিঙ্কেজের মাধ্যমে তুমি এই স্টেজ পড়ার সুযোগ পাবে না বললেই চলো। চলো নেক্সট, কি পড়বো বলো তো? আমরা কি পড়বো? প্রি অপারেশনাল। স্টেজ। প্রাক সক্রিয়তা স্তর, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। ইংরাজি কি আগে লিখছি না বাংলাকে আগে লিখছি এসব নিয়ে কুটকচলিতে যেও না, কনসেপ্টে থাকো, হ্যাঁ? প্রি অপারেশনাল স্টেজ এসব তোমরা করবে, কি মানে করবে মানে তোমরা সেটা ধ্যান দেবে যে কোনটা আগে লিখেছি পরে লিখেছি সেরকম লিখবে। প্রাক সক্রিয়তা স্তর কোন সময়ে চলে এটা? 2 থেকে 2 বছর থেকে 7 বছর, 2 তাই তো? থেকে আমরা 24 মাস 7 পৌঁছে বছর। গেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আগের স্তর ছিল কি? আগের স্তর ছিল কি? 0 থেকে 2 বছর। শূন্য থেকে মোটর, 2 বছর নাম কি ছিল? সেন্সারি মোটর। সেন্সারি মোটর। সেন্সার মোটর দিয়ে কাজ। হুম, যাই হোক, এরপরে হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর। কটা বাজছে? পড়াবো তো বটেই একটু।
তাহলে ওই জিনিস যদি আমি না, ও বাবা, কি? 8টা 21 বাবারে, তাহলে বুঝতে পারছো আমি এবারে ওই জায়গাটাকে যদি বাদ দিয়ে আসতাম, আমি মনে করি সেটা তোমাদের সঙ্গে প্রতারণা। কি বললাম বুঝতে পেরেছো? এ শিখতে হবে বাবা, না হলে তোমার কনসেপ্ট আগোছালোই তৈরি হবে, আগোছালো কনসেপ্ট তৈরি হবে। এটা যদি তুমি ঠিকঠাক শোনো এবং ঠিকঠাক বোঝো, তোমার কগনিটিভ ডেভেলপমেন্ট কিভাবে হয় শিশুর, বুদ্ধির বিকাশটা ধীরে ধীরে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, তুমি কিন্তু মোটামুটি একটা তোমার কাছে ধারণা তৈরি হবে, অসুবিধা কম হবে। আর এই খাপ ছাড়া বুঝলে তুমি বইটা পড়ে কিছুই বুঝবে না, আর সেটাই বইয়ে আছে সেরকম, তুমি বইটা পড়বে দেখি, ওই তুমি কি, স্টেজটার নাম কি, সেন্সরি মোটর স্টেজ। তুমি যে কোনো বই, তোমার কাছে যত বই আছে বাংলা ইংরেজি, তুমি পড়বে, আমি যা যা বললাম, এই এই মানে থটটা তুমি বের করে আনতে পারবে? আমি এমনি বলছি, জাস্ট একটু গল্প করছি পড়ানোর মাঝে, বের করে আনতে পারবে? নেই স্যার। নেই স্যার। নেই তো বটেই, ডিটেলসে নেই তো। ডিটেলসে নেই তো বটেই, ডিটেলসে থাকলেও হবে না। ওই যে বলছি একটার সঙ্গে একটা সমন্বয়। ভাষাগুলো পড়ে বুঝতেই পারতাম না তখন, মানে হ্যাঁ, মুখস্থ করার মতো। কারণ বইগুলো যেভাবে লেখা হয়েছে ওই খাপ ছাড়া নলেজের উপর বেস করে, খাপ ছাড়া নলেজের উপর বেস করে, এই এই যা পড়াচ্ছি তোমাদের সেই নিয়ে যদি একটা বই লিখে দিই, সে বই কংক্রিট ওয়েতে তৈরি হবে, ঠিক আছে, আমি জোর দিয়ে বলছি। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। আমি বলতে চাচ্ছিলাম কথা লিখে দিই। আপনার বইটা সব থেকে ভালো হবে। যাই হোক, তো হ্যাঁ স্যার। কিন্তু বিষয় হচ্ছে তার সঙ্গে আমার মানে মানে রিপ্রেজেন্টেশনটাও দরকার, শুধু লেখাটা শেষ কথা বলে না। হ্যাঁ, হয়তো বইটা ভালো হবে, একটা মানে উম, খুব সুন্দর মানে সুসজ্জিত হবে, পড়তে সুবিধা হবে, একটার সঙ্গে একটা লিঙ্কেজ পাবে। যখন মানুষ লিঙ্কেজ পায় না তখনই ব্যাপারটা জটিল হয়। একটার সঙ্গে একটা যখন সমন্বয় থাকে না, একটা হয় একটা জিনিস পড়লে বস্তু স্থায়িত্ব, তারপরে আত্মকেন্দ্রিকতা পড়লে কিছুই বুঝতে পারছো না, খাপছাড়া খাপছাড়া, আইসোলেটেড আইসোলেটেড কিছু পয়েন্ট তোলা আছে তোমাদের বইগুলোতে, এবং যা তোলা আছে তাতেও ঠিকই ঠিকঠাক কনসেপচুয়াল নয় বিষয়টা, ঠিক আছে? তো তুমি যদি নিজস্বতাকে কাজে না লাগাও, নিজের ভাবনা চিন্তাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি কোনো বই পড়িয়ে এগুলোকে সাজাতে পারবে না, লিঙ্কই তৈরি করতে পারবে না, তোমার মধ্যেও অস্পষ্টতা থাকবে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে এর পরের স্টেজটা শুরু করবো, কি করে করবো? তাহলে এর পরের স্টেজে কি হবে বলো তো, একটু শুরু করিয়ে দিই, 10 মিনিট 15 মিনিট অন্তত। এর পরের স্টেজে কি হবে বলো তো মূলত, বলো। সিম্বলিক থট গুলোর ডেভেলপমেন্ট হবে। ইয়েস, ইয়েস, লজিক ডেভেলপ একদম হচ্ছে। ঠিক। এর পরের স্টেজে কি হবে, প্রাক সক্রিয়তা স্তরে কি হবে, না তোমার সিম্বলিক থট গুলোর প্রি অপারেশনাল স্টেজে কি হবে, তোমার সিম্বলিক থট গুলো ডেভেলপ করবে। সিম্বলিক থট কি জিনিস? যা চোখের সামনে দেখতে পাচ্ছ না তা নিয়ে ভাবতে পারা বিভিন্ন ভাবে। সেটা তোমার ভাষা, ধরো কাউ, তুমি বলছো, তুমি বুঝতে পারছো কার কথা বলছো। ডগ, বলছো, তুমি বুঝতে পারছো কার কথা বলছো, মানসিক প্রতিচ্ছবি তৈরি হয়েছে, যেটা একটা 8 মাসের শিশু পারে না। ডগ মানে কি, খায় না মাথায় দেয় সে জানে না। ডগ চোখের সামনে এলে বুঝতে পারে কিছু এলো, পালিয়ে গেলে আর নাই। তো পালিয়ে গেলে আর নাই, এই বিষয়টা থেকে মুক্তির জায়গা হচ্ছে এই স্টেজটা। যা পালিয়ে গেছে তাকে নিয়েও তুমি ভাবতে পারো, এইটা। এখন ওই যে সিম্বলিক থট, প্রতীকী যে চিন্তাগুলো করতে পারছো, একটা মানসিক যে প্রতিকল্প তুমি বস্তু ব্যক্তি নিয়ে করতে পারছো, বহির্জগৎ নিয়ে করতে পারছো, বহির্জগতের একটা মানসিক প্রতিচ্ছবি যে তৈরি করতে পারছো, সেটা এই স্টেজে ডেভেলপ হচ্ছে। কিভাবে? সে সিম্বলিক থট গুলোর ওয়েটা কি, এই প্রতীকী চিন্তা একটা মানসিক ক্ষমতা, যেখানে শিশু ওয়ার্ড 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 গুলোর সঙ্গে বস্তুকে রিলেট করতে পারে। মানে ডগ, এই ওয়ার্ডটা যখনই সে বলে, সে ডগের কথা ভাবতে পারে যেটা চোখের সামনে নেই। তাহলে ওয়ার্ড মানসিক প্রতিকল্প বা মানসিক প্রতিচ্ছবি তৈরিতে সাহায্য করছে, বা ওয়ার্ড গুলোর সঙ্গে তুমি বস্তুর সরাসরি লিঙ্কেজ তৈরি করতে পারছো, যে বস্তুটা নেই, যে অ্যানিমেলটা নেই, একটা ওয়ার্ডের মাধ্যমে তুমি তাকে রিপ্রেজেন্ট করতে পারছো। ওই ওয়ার্ডটা হচ্ছে মানসিক প্রতিচ্ছবি তৈরি করার একটা মাধ্যম, শব্দ। আর কি, ছবি। একটা ছবি দিয়েও তুমি কিন্তু একটা বস্তুর উপস্থিতিকে দেখাতে পারছো, বা একটা বস্তুর উপস্থিতি নিয়ে ভাবতে পারছো।
কুকুরের ছবি দেখে তুমি কুকুরের কথা ভাবতে পারছো? এটা 6 মাসের শিশু ভাবতে পারে না। তাহলে বাস্তবের কুকুরের সঙ্গে ছবির কুকুরকে একাত্মীকরণ করা, ওই ছবির কুকুরটা হচ্ছে একটা মানসিক প্রতিকল্প, যেটা ছবির কুকুরটা হচ্ছে রিয়েল কুকুরের সঙ্গে তোমার মনের একাত্মীকরণ ঘটায়। ঠিক আছে? ওই ছবিকে দেখে, একটা কুকুরের ছবি দেখে তুমি রিয়েল কুকুরের কথা ভাবতে পারছো। এটাই তো মানসিক প্রতিকল্প গঠনের জন্যই সম্ভব হচ্ছে। তোমার যদি মানসিক প্রতিকল্প গঠন না হতো, সিম্বলিক থট যদি ডেভেলপমেন্ট না করতো, কুকুরের ছবি দেখে তুমি বাস্তবের কুকুরের কথা ভাবতে পারতে না। কুকুর ওয়ার্ডটা বললেও তুমি কুকুরের কথা ভাবতে পারতে না। কোনো বস্তু, একটা খেলনা কারকে তোমার চোখের সামনে আনলে তুমি রিয়েল কারের কথা ভাবতে পারো। তাহলে বস্তুর মাধ্যমেও রিয়েল অবজেক্টকে তুমি ভাবতে পারছো। তুমি রিয়েল অবজেক্টকে ভাবতে পারছো কিসের মাধ্যমে? কোনো ওয়ার্ড, সেটার মাধ্যমে, কোনো ইমেজ, সেটার মাধ্যমে, কোনো অবজেক্টের মাধ্যমে তুমি কিন্তু রিয়েল জিনিসকে ভাবতে পারছো। এটা হচ্ছে প্রতীকী চিন্তা। প্রতীকী চিন্তা হলো এমন এক মানসিক ক্ষমতা যেখানে শিশু শব্দ, ছবি, বস্তু ব্যবহার করে করে বাস্তব জিনিসকে উপস্থাপন করতে শেখে, বা বাস্তব জিনিস যেটা সামনে উপস্থিত নেই সেটাকে নিয়ে ভাবতে পারে। আমি কি বললাম শুনলে? হ্যাঁ না উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এর আগের পর্যায়ে কি ছিল? শিশুরা বহির্জগতের পরিবর্তে মনের ভেতরে চিন্তা করার ক্ষমতা অর্জন করেনি। বহির্জগৎ, বহির্জগৎ যা তার চোখের সামনে নেই, যে বহির্জগৎটা, তাকে নিয়ে মনে চিন্তা ভাবনা করতে পারছিল না। কিন্তু এই প্রাক সক্রিয়তা স্তরে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এই প্রাক সক্রিয়তা স্তরে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রতীকী চিন্তা করতে পারা, সংকেত ব্যবহার করতে পারা, সিম্বলিক থটে যেতে পারা। প্রাক সক্রিয়তা স্তরের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রতীকী চিন্তার বিকাশ, সংকেতকরণ। সংকেতটাই প্রতীক, সিম্বল। কোথাও সংকেত লেখা আছে, কোথাও প্রতীকী থাকতে পারে, এই বাংলাগুলো করে নিতে হচ্ছে। অ্যাকচুয়ালি সিম্বলিক থট, মেন্টাল ফ্রেমওয়ার্ক, মেন্টাল রিপ্রেজেন্টেশন, কোন জিনিসের মানসিক প্রতিচ্ছবি বা প্রতীকী ভাবনা, যা নাই তোমার সামনে তা নিয়ে ভাবনা। সেটা কিসের মাধ্যমে হতে পারে? সেটা ছবির মাধ্যমে হতে পারে, কোনো শব্দের মাধ্যমে হতে পারে, কোনো বস্তুকে ব্যবহারের মাধ্যমে হতে পারে, প্রতীকী চিন্তা হতে পারে। আবার বলি, প্রতীকী চিন্তা বা সিম্বলিক থট হলো এমন এক মানসিক ক্ষমতা যেখানে শিশু শব্দ, ছবি, বস্তু ব্যবহার করে বাস্তব জিনিসকে উপস্থাপন করতে শেখে, বা যে জিনিস চোখের সামনে নেই সেটা নিয়ে ভাবতে পারে বা জটিল চিন্তা করতে পারে। আমার কথা স্পষ্ট? হ্যাঁ না উত্তর দাও। হ্যাঁ স্যার। যেমন বললাম, একটা ব্লককে ব্যবহার করে বা একটা বক্সকে ব্যবহার করে সে গাড়ি ভাবছে, কুকুর শব্দটা মাধ্যমে সে কুকুরকে ভাবতে পারছে। জাস্ট কুকুর শব্দটা তার সামনে বললাম কুকুর, সে কিন্তু কুকুরে চলে গেল, বাস্তব কুকুরে। ওয়ার্ডটা তাকে মনে পড়িয়ে দিল, বাস্তবের সঙ্গে যোগসূত্র ঘটিয়ে দিল। ওই বস্তু, ওই কভার, এই মানে ওই বক্সটা তাকে কারের কথা মনে পড়িয়ে দিল। একটা ছবি, গরুর ছবি, তার গরুর কথা মনে পড়িয়ে দিল। এগুলো মাধ্যম, শব্দ, ছবি, বস্তু, এগুলো মাধ্যম বাস্তবের সঙ্গে যোগসূত্রের। তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে ব্যাস, স্যার। এই লিঙ্কেজটা তৈরি করে রাখলাম, এরপরে আর গেলাম না। হ্যাঁ, অনেক সময় লাগবে, বিরাট গুরুত্বপূর্ণ। একদিনে তো সব হবে না, ভালো করে শিখতে গেলে কিছু করার নেই। তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এই জ্ঞানটা একটু সময় লাগবে বাবা। পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টকে শিখতে গেলে একটু সময় লাগবে যদি শিখতে চাও। আমি তো আর মানে লিখেও বা গল্প করেও সময় কাটাচ্ছি না, পড়িয়ে বুঝিয়ে সময় কাটাচ্ছি। অতএব আমিও চাইছি ভালো করে শেখাতে। তোমরাও চাও, তোমাদের যেন ভেতর থেকে ডিমান্ড থাকে যে ভালো করে শিখবো সাবজেক্টটাকে। এটা আমি ওই জন্য বারবার জোর দিচ্ছি। ঠিক আছে? অ্যাক্সিলারেশন নেব, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেখানে অ্যাক্সিলারেশন দেব। ঠিক আছে? কিন্তু যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের কাছে বেশি জটিল, সেইগুলো কিন্তু যতটা শেখানো শেখাতে হবে, না হলে ব্যাপার জটিল থাকবে। আজকে এ পর্যন্তই চললাম। একটা ধাপ পড়লাম, আমি জানি এই চ্যাপ্টারে যা যা আছে খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শিখলে তোমার বিরাট কিছু কভার হয়ে যাবে।
ঠিক আছে, ওই জন্য শিখবো আমরা। তাই তো, শিখবো তো নাকি? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ না স্যার। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ না স্যার। বাদ দেবো? না বাদ অবশ্যই। দেবো? না না স্যার। স্যার। চললাম আজকে না পর্যন্তই। স্যার, বাদ দেবেন না। আচ্ছা বাদ দেবো, চলো।